তোকে তো আজকে মেরেই ফেলবো। রাশেদ, আমার পিস্তলটা দে, ওকে আমি এখানে মেরে ফেলবো। এই নিন স্যার। আকাশ রাশেদের থেকে পিস্তল নিয়ে কাউকে যেন মেরে ফেলে, আর আকাশের এইসব কথাই ওর মা সব কিছু শুনে ফেলে। আকাশ, তোর না আজকে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, কখন যাবি তুই? আর এইসব কি আবেদন বকছিস তুই? মা, এই সকাল সকাল ঘুমটা ভেঙে দিলে তুমি। কত ভালো একটা স্বপ্ন দেখছিলাম, তুমি ঘুম ভেঙে সব নষ্ট করে দিলে। কি এত ঘুম তোর? কোনো কাজ করিস না তুই, শুধু ঘুমের মধ্যে কাউকে না কাউকে মারার ধান্দা। তুই কি না এটাকে ভালো স্বপ্ন বলছিস? মা, আমি কোনো কাজ করি না ঠিকই, কিন্তু তুমি আমাকে এটা বলো, আমাদের এই ঘরের মধ্যে কি কোনো কিছু অভাব আছে? আর এগুলো তো স্বপ্নই। সেটাই তো ভাবছি, তুই কোনো কাজ করিস না। যাও, কোথাও যদি যাস সপ্তাহে 3 দিনের মতো বাড়িতে আসিস না। আচ্ছা, স্বপ্নের কথা বাদ দে। মা, চিন্তা করো না, একদিন দেখবে আমি তোমাকে অনেক বড় একটা বাড়ি নিয়ে গিয়ে রাখবো। কথা কম বলে ইন্টারভিউ দিতে যা। এই পর্যন্ত তুই 30টা ইন্টারভিউ দিয়েছিস, কিন্তু কোনো কাজ হয়নি। কি করব, ঘুষের জন্য তো চাকরি আর পাওয়াই যাচ্ছে না। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। আকাশ ওর মাকে নিয়ে বসিয়ে থাকলেও এর বাসায় সব কিছুই আছে, এক কথায় বাসে যা যা লাগে। এদিন দেখে কেউ বুঝতেই পারবে না যে ওরা বসিয়ে থাকে। আকাশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। পথের মধ্যে কিছু দূর হেঁটে আসতেই একটা গাড়ি আকাশের জন্য দাঁড়িয়ে আছে। আকাশ গাড়ির সাথে আসতেই একজন লোক নেমে দরজা খুলে দেয়। আকাশ গাড়িতে বসে পড়ে। গাড়িটা তার গন্তব্যের দিকে যেতে থাকে, আর গাড়িতে যারা আছে ওরা আকাশকে আজকের মিশনের কথা বলতে থাকে। স্যার, এই ম্যাপটা দেখুন, আমাদের আজকে এখানে যেতে হবে। এখানে কিছু সমস্যা আছে যা আমাদের সমাধান করে ফেলতে হবে। তা তো বুঝলাম, কিন্তু এটা কোন জায়গা? স্যার, এটা তো পাহাড়ি এলাকায়, আমাদের ওখানে যেতে হবে। ও, তা আসার সময় সাথে করে প্যারাশুট এনেছো? সরি স্যার, আমরা তো ভেবেছিলাম এর কোনো প্রয়োজন পড়বে না। কখন কোন জিনিস কোন জায়গায় প্রয়োজন পড়ে বসে কেউ বলতে পারে না, তাই সাথে করে প্যারাশুট নেবে। এখন গাড়ি ঘোরাও। তা প্রয়োজন হবে না স্যার, আমরা অফিসের সামনে দিয়েই এই রাস্তাটা ধরবো। যাক, তাহলে তো ভালোই। গাড়ি অফিসের ভেতরেও আসে। আকাশ বের হয় 3জন অফিসারকে নিয়ে। ওরা বের হলে আকাশ প্রতিজনের জন্য প্যারাশুট নেয়, তার সাথেই আকাশ নিজের জন্য আরও কিছু জিনিসপত্র নেয়। এই নিয়ে আকাশ গাড়িতে চলে আসে। গাড়ি চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা মেয়ে গাড়ির সাথে ধাক্কা খায়। মেয়েটা শুধুমাত্র একটু ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে, বেশি ক্ষতি হয়নি, কারণ গাড়িটা সিগনালে পড়েছিল, তাই স্লো করেছিল। আর এতক্ষণে মেয়েটি রাস্তা পার হচ্ছিল, গাড়ির সাথে ধাক্কা খায়। ও মা গো, মরে গেলাম গো! কোন শালারে আমাকে ধাক্কা দিল? আমার হাত পা মনে হচ্ছে ভেঙেই গেল। নুসরাত গাড়ির সামনে একটা হট্টগোল বাঁধিয়ে দিল। নুসরাতকে দেখে অনেক লোক আসলো, তার সাথেই অনেক ছেলেরাও আসলো। আপনারা তো জানেন, আজকাল কোনো লোক বিপদে পড়লে 30% লোক সাহায্য করতে আসে, আর কোনো মেয়ে বিপদে পড়লে তো আসবেই। তারপর মেয়েটি সুন্দর হলে তো আর কোনো কথাই নেই, একেবারে সবাই চলে আসবে। গাড়ির সামনে এতগুলো লোক আসলো যে গাড়ির সামনে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তারপরে ছেলেরা এসে নুসরাতকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। এই, তোমার কিছু হয়নি তো? হয়নি মানে কি বলছেন? দেখছেন না এতগুলো গাড়ি আমার কি অবস্থা করছে? এই চল, গাড়ি থেকে ওদের নামিয়ে উচিত একটা শিক্ষা দেই। ওরা গাড়ির দিকে আসে। সামনের গাড়ি থেকে কয়েকজন অফিসার বের হয়। আকাশ ততক্ষণও বসে না থেকে অফিসারকে বলে, অফিসার দেখো তো কী সমস্যা। ঠিক আছে স্যার, দেখতেছি বিষয়টা। অফিসার সামনে যায়। ওখানে গিয়ে দেখে পরিস্থিতি অনেক খারাপ। লোকজনকে দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ও এখনই ওদের মারবে। অফিসার আকাশের কাছে এসে বলে, স্যার, একটু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? আমাদের গাড়ির সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। তা মেয়েটার কিছু হয়নি তো? না স্যার, সিগন্যাল ছিল, তাই কোনো সমস্যা হয়নি, কিন্তু আশেপাশে যে পাবলিক আছে তারা একটু সমস্যা করছে। আমি বুঝি না, সামান্য একটা কাজ হ্যান্ডেল করতে পারো না তোমরা? সরি স্যার, আপনি 5 মিনিট সময় দিন, আমি রাস্তা ক্লিয়ার করতেছি। ওকে, তাড়াতাড়ি করো, সময় কম। অফিসার ওখানে যায়, লোকজনকে বন্দুকের ভয় দেখায়। এতে করে অনেক পালিয়ে যায়, কিন্তু মেয়েটি পালায়নি। তাই অফিসার মেয়েটির কাছে যেতেই মেয়েটি অফিসারের ছবি তুলে নেয়। দেখুন, আপনার সামান্য লেগেছে, আর আপনি এত জোরে দৌড় না দিলে এমনটা হতো না। তার উপর দেখুন, সময় খুব কম, রাস্তা থেকে সরেন।
নুসরাত না সরতে চাইলে অফিসার সরিয়ে দেয়। নুসরাতকে সরানোর পরই অফিসার গাড়িতে এসে বসে। অফিসার বসার শেষ হলে ওরা যেতে থাকে পাহাড়ের দিকে। অন্যদিকে রুশরা তো কম কিসের। নুসরাত ওর বাবাকে ছবিটা পাঠিয়ে দেয়। উনি ছবিটা দেখে নুসরাতকে কল দেয়। নুসরাত, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, এই লোকটাকে তুমি খুঁজে বের করবে। আচ্ছা, ঠিক আছে। এদিকে রফিকুল ছবির লোকটাকে খুঁজে বের করার জন্য পুলিশ লাগিয়ে দেয়। অন্যদিকে আকাশ অফিসারদের নিয়ে পাহাড়ের কাছে চলে আসে। সবাই প্যারাশুট পিঠে বেঁধে নাও, এমন পরিস্থিতি আসবে যে পাহাড় থেকে লাফ দিতে হতে পারে। তাই সবাই পড়া শেষ হলে এবার চলো ওটার কাছে যেতে হবে। সব অফিসার পুরো পাহাড় খুঁজে ও কোনো কিছু পেল না, কেননা এখানে না কোনো ঘর পেল আর না কোনো লোককে পেল। আমরা ভুল কোনো পাহাড়ে চলে আসলাম না তো? না স্যার, এটা ওই পাহাড়। আমরা হোলোগ্রাম দিয়ে এই পাহাড়টা স্ক্যান করি, তাহলে এই পাহাড়ে যা কিছু থাকবে না কোনো সব কিছু আমরা বুঝতে পারবো। তাহলে অপেক্ষা কেন করছো? তাড়াতাড়ি কাজ শেষ করো। অফিসার ওই পাহাড়টাকে স্ক্যান করতে থাকে। পাহাড় স্ক্যান করে ওরা তো অনেক অবাক হয়ে যায়, কেননা এই পাহাড়ের ভিতরে অনেক কিছু লুকানো আছে। আর এই পাহাড়ে ওঠার জন্য অনেক গুপ্ত দরজা আছে, যা বলার মতো না। এসব কিছু দেখে ওরা অবাক হয়ে তাকিয়ে আছে। পেয়েছো কি কিছু? স্যার, আপনি নিজে এসে দেখে যান। আকাশ গিয়ে দেখে তো নিজেই অবাক, কেননা এই পাহাড়ের ভিতরে একটা বাড়ি আছে, আর ওই বাড়ির ভিতরে প্রায় 20 জন লোক আছে। এটার ভিতরে ঢুকতে হবে। একটা কাজ করো, ঢুকবো কীভাবে তা দেখো। স্যার, ওরা হয়তো কোনো গাছের ভিতর দিয়ে দরজা রেখেছে, সেজন্য আমরা এখান থেকে বোঝা মুশকিল হয়ে যাবে। তাই আমরা পাহাড়ের বামে বোম লাগিয়ে পথ তৈরি করতে হবে। তাহলে তাই করো, আসার সময় তো সবে নিয়ে আসলাম। হ্যাঁ স্যার, এনেছি। এরপর বোমার সাহায্যে ওরা রাস্তা তৈরি করতে থাকে। এতে করে ভিতরে থাকা লোকজন টের পেয়ে যায়। ওরা নিজেদের মতো করে পজিশন নিয়ে নেয়। অনেকগুলো বোম ব্লাস্ট করার পর রাস্তা তৈরি হয়। আকাশ বাকি সব অফিসারকে নিয়ে ভিতরে যেতে পারে। সবাই সাবধানে থাকবে, যে কোনো কিছু হয়ে যেতে পারে, তাই সাবধানে উঠবে। আগে ভিতরে লাইট ফেলে, তাহলে সব দেখে যাবে। ভিতরে লাইট ফেলাতে ওরা গুলি করে লাইটগুলো ভেঙে দেয়। এতে করে আকাশ সহ বাকি অফিসার সাবধান হয়ে যায়। ওরা খুব সাবধানে কাজ শেষ করতে থাকে। অনেক কিছুর পর ওদের মধ্যে কয়েকজন অফিসার ভিতরে ঢুকতে পেরেছে। ওরা ভিতরে গিয়ে অনেক লোককে মেরে ফেলে। তার সাথে ওরা ওখান থেকে অনেক জাল টাকার নোট ছাপানোর মেশিন পায়। ওরা ওই মেশিনগুলো নষ্ট করে দেয়, আর সাথে ওখানে থাকা সব রকমের কাগজপত্র সব কিছু পুড়িয়ে দেয়। এতে করে ওখানে একটা সমস্যা দেখা দেয়। কাগজ তো পুড়িয়ে ফেলে, তার সাথে ওখানে থাকা যেসব কালো টাকার বানিয়েছিল ওইগুলো সব একটা ব্যাগে ভরে নেয়। যাক, আমরা তাহলে অনেক সাবধানের সাথে কাজটা শেষ করলাম। তা তোমাদের মধ্যে কারো ক্ষতি হয়নি তো? আমাদের দুজনেরই গুলি লেগেছে, তবে ওই গুলি প্যারাশুটে লাগে। এতক্ষণে হয়তো প্যারাশুট নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা তাহলে এই ব্যাগগুলো নিয়ে সরকারের কাছে দিয়ে দেব। তার আগে সমস্ত ফর্মালিটি পূরণ করে নিতে হবে। ঠিক আছে স্যার, স্যার তাই করব। ওরা কথা বলছিল, তখন হঠাৎ করে পাহাড়টা কেঁপে ওঠে। স্যার, এটা কি হচ্ছে? আমি নিজেও তো বুঝতে পারছি না, একজন বাইরে গিয়ে দেখে আসো তো। অফিসার একজন বাইরে যায়। ওখানে পুরো ঘটনা দেখে ভিতরে এসে বলে, স্যার, পাহাড়টা ভেঙে পড়তেছে, তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে বের হতে হবে। সবাই টাকাগুলো নিয়ে বাইরে আসবে, আর পাহাড় থেকে জাম দাও তাড়াতাড়ি। ওকে স্যার। অফিসার একজনে একটা করে ব্যাগ হাতে নেয় আর পাহাড় থেকে জাম্প দেয়। এতে করে ওরা অনেক সহজেই পাহাড় থেকে নেমে আসতে পারে। নিচে নেমে সব অফিসাররাই আকাশকে ধন্যবাদ দেয়, কেননা আজকে প্যারাশুটের জন্য ওরা বেঁচে গেল। এদিকে পুরো পাহাড় ভেঙে নিচে পড়ে যায়। দেখো, তোমরা ভালো করে মনে রাখবে, যেখানে যা প্রয়োজন তা কিন্তু সবসময় নেবে। সে কাজে লাগুক বা না লাগুক, নিয়ে যাবে সাথে করে। দেখলে তো পাহাড়ের কী অবস্থা হয়ে গেছিল। যদি আমরা সময় মতো বের না হতাম তাহলে কি হতো। আচ্ছা, এখন অফিসে চলো, এই কালো টাকার হিসাব করতে হবে। চলেন স্যার। এরপর ওরা চলে আসে অফিসে। অফিসে আসার পর ওরা এই কালো টাকা গুনা শুরু করে। ওখানে ওরা মোট 10 কোটি টাকা পায়। এই টাকা ওরা গভর্নরের হাতে তুলে দেওয়ার আগে একটা ফ্রেশ মিটিং আয়োজন করে। সন্ধে 7টার পর মিডিয়া চলে আসে সিআইডি অফিসে। ওখানে প্রায় 30 জনের বেশি প্রেসের লোক আসে। সবাই শুধুমাত্র অপেক্ষা করতে থাকে কেন ওদের টাকা হয়েছে। আকাশ না আসা পর্যন্ত ওদের বড় স্যার বক্তব্য দিতে থাকে। দেখুন, আপনাদের যে জন্য টাকা হয়েছে, আমরা একটা জায়গায় অভিযান চালিয়ে 10 কোটি টাকা পাই, তাও সবগুলো টাকাই নকল। নকল টাকার কথা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। কি বলছেন কি স্যার? এতগুলো টাকা তাও সব নকল?
হ্যাঁ, সবটাই নকল। এখন আমরা এই টাকা গভর্নরের কাছে দিয়ে দেব। এই টাকা কেউ উদ্ধার করেছে, তার নামটা কি বলা যাবে? অবশ্যই। এখন আমি যার নাম বলবো সে হচ্ছে এখানকার সিনিয়র অফিসার মিস্টার আকাশ। এখনও আমাদের সামনে বক্তব্য রাখবে। আকাশ রুমের ভিতর থেকে বের হয়, তাও মুখে মাস্ক পরে। মাইকের সামনে আসলে প্রেসের লোক বলে, স্যার, মুখ থেকে মাস্কটা সরালে ভালো হয়, এতে করে আপনার ছবি ছাপাতে পারবো। আমি এখানে হিরো হতে আসিনি, বুঝলেন? কাজ আর নিজের দক্ষতা প্রকাশ করার জন্য এসেছি। তাই আমার মুখ দেখে কি আসে যায়? ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন। লাস্ট একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলুন? স্যার, এই জাল নোটের ব্যবসার পিছনে কার হাত আছে বলে আপনি মনে করেন? দেখুন, দুপুরের পর আমরা এই নোটগুলো উদ্ধার করি, আর কাল থেকে আমরা তদন্তে নামবো। আজকে এই নোটগুলো ব্যবস্থা করব। তবে এতটুকু জেনে রাখুন, যারা এই কাজের সাথে জড়িয়ে আছে আমি ওদের ছাড়বো না, আপনাদের বলে দিলাম। ওখান থেকে সবাই চলে যায়। ওইদিকে কেউ একজন আকাশের কথা শুনে টেবিলের উপর বাড়ি দিয়ে গ্লাস ভেঙে ফেলে, তার সাথে চিৎকার করে ওঠে, কে এই অফিসার যে আমার টাকার উপরে হাত বাড়িয়েছে? বস, এই অফিসারকে আমরা কেন, এই ডিপার্টমেন্টেরও কি হচ্ছে দেখেনি? কেউ দেখেনি? ইন্টারেস্টিং ব্যাপার তো। সবসময় মুখে মাস্ক লাগিয়ে থাকে, কোনো মতেই এই অফিসারের মুখ দেখা যাচ্ছে না। লোক লাগিয়ে দে, দরকার হলে সিআইডি অফিসের সামনে লোক লাগিয়ে দে। যে করে হোক আমি অফিসারের খোঁজ চাই। ঠিক আছে, সব তাই করতেছি, খুব তাড়াতাড়ি আমরা খবর পেয়ে যাব। এদিকে সিআইডির লোক টাকাগুলো সরকারের কাছে পৌঁছে দেয়। সরকারের কাছে টাকা দিয়ে অফিসার চলে আসে। এদিকে নুসরাত বাসার মধ্যে শুয়ে আছে, কেননা ধাক্কা লেগে পায়ে একটা ব্যথা পায়। নুসরাতের বাবা এসে বলে, এখন কেমন লাগছে নুসরাত? অনেক ভালো লাগছে। তা তোমাকে যার ছবি দিলাম ওই লোকটাকে কি খুঁজে পেয়েছো? না রে মা, পাইনি। সামান্য একটা লোককে তোমরা খুঁজে বের করতে পারোনি? কি করবো বল, এই ছেলেটাকে অনেক খুঁজেও পাইনি। ওই লোকটাকে তুমি যতদিন না পর্যন্ত খুঁজে পাবে ততদিন আমি এই বাড়ির বাইরে বের হব না, কথা দিলাম। এমন করেই বলিস না মা, আমি তোকে কথা দিলাম কালকের মধ্যে ওই ছেলেকে তোর সামনে এনে হাজির করব। যদি লেট হয় তাহলে মনে রাখবে। এদিকে নুসরাত ওর বাবার সাথেই কথা বলে, শুয়ে পড়ে। অন্যদিকে আকাশ বাড়িতে আসলে ওর মায়ের সে এক কথা আজও বলতে থাকে, যা আকাশ শুধু শুনেই থাকে, কিন্তু কোনো কথা বলে না। তোর ইন্টারভিউ কেমন হলো? অনেক ভালো হয়েছে। এই নিয়ে কতবার হলো? কি কতবার হলো? ইন্টারভিউ ছাড়া কি আর অন্য কিছু দিতে পারিস না? এভাবে যদি তোর চাকরি না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। দেখো মা, চাকরি পাই বা না পাই, আমাদের সংসার তো চালাতে সমস্যা হচ্ছে না, তাহলে কেন এরকম করতেছো? এইভাবে ঘুরে বেড়ালে কি চলবে বল? আমার তো এখনও বিসিএস করা বাকি রয়ে গেছে, আর 6 মাস পর পরীক্ষা, ততদিন না হয় তুমি অপেক্ষা করো। এখন কথা না বলে ঘুমাতে আয়, তার আগে খাবার খেয়ে নে। আকাশ খাবার খেয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বেরিয়ে পড়ে এই টাকা কোন জায়গা থেকে এসেছে তার খোঁজ নেওয়ার জন্য। বেরিয়ে পড়ে আকাশ। অন্যদিকে আকাশ কিছু অফিসারকে নিয়ে চলে আসে এই পাহাড়ের কাছে, কেননা ওই দিন অনেক তথ্য বাকি রয়ে গিয়েছে যা আকাশকে এখন উদ্ঘাটন করতে হবে। অন্যদিকে রাশেদ বের হয়। পথের মধ্যেই পুলিশ গাড়ি থামায়। পুলিশ গাড়ি থামালে ওরা রাশেদকে দেখে চিনতে পারে। সমস্যা কি? গাড়ি কেন আটকিয়েছেন? গাড়ি থেকে নামুন। গাড়ি থেকে নামবো মানে? কেন? নামতে বলছি, নাম। রাশেদ গাড়ি থেকে নামলেই পুলিশ আকাশকে কোনো কথা বলতে না দিয়ে নিয়ে আসে কমিশনারের অফিসে। ওখানে আসতেই রাশেদ তো অবাক। কি ব্যাপার, এখানে কেন এনেছেন? ভেতরে আসেন, দেখতে পাবেন। রাশেদকে ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। এরপর কোনো কারণ ছাড়াই জেলের ভিতরে নিয়ে ভরে দেয়। কিছুক্ষণ পর রফিক ও নুসরাত ওনারা দুজনে আসে। দেখ তো নুসরাত, এই ছেলেটা কি না? হ্যাঁ আব্বু, এই ছেলেটা আমার সাথে ওই দিন। কি, গাড়ি চালানোর সময় কি খেয়াল থাকে না? এখন আমার মেয়ের কাছে মাপ চাইবি? কখনোই না। পুলিশ অফিসার, এই ছেলেকে এত মারবেন যে যেন সব কিছু বলে দেয়। কোনো অপরাধ ছাড়াই আমাকে নিয়ে এসেছেন, বুঝতে কি পারছেন এর জন্য আপনার কি হতে পারে? ও, তুই কাকে ধমকাচ্ছিস? দেখুন, যা করতেছেন ভুল করতেছেন কিন্তু। দেখেছো আব্বু, তোমার সামনে কি বিয়াদবের মতো কথা বলছে? অফিসার, আপনারা ওকে একটু সাহায্য করুন, তারপর ওকে ছেড়ে দিবেন। জি স্যার, তাই হবে। এদিকে আকাশ লোকজনের মাধ্যমে পাহাড় ওখান থেকে মাটি সরিয়ে নেয়। মাটি সরিয়ে আকাশ অফিসারদের নিয়ে ভিতরে চলে যায়। এদিকে রাশেদ কিছু করতে ও পাচ্ছে না।
ওই সময় রাশেদের হাতের ঘড়ির কথা মনে পড়ল। ঘড়ির বোতাম চাপ দিতেই সিআইডি অফিসের লোকেশন চলে যায়। তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে লোক পাঠাও, আমাদের অফিসার ওখানে আছে। কিছু অফিসার চলে যায় রাশেদকে বাঁচানোর জন্য। ওখানে যাওয়ার অনেক লোকে অবাক হয়। ওরা সবাই দাঁড়িয়ে সালাম দেয়। আরে স্যার, আপনারা এখানে কেন? একটু আগে যাকে ধরে নিয়ে এসেছেন সে কোথায়? এই তো স্যার, নিয়ে আসতেছি। এই ছেলেটা মনে হচ্ছে আপনাদের সাথেও খারাপ ব্যবহার করেছে। বেশি কথা না বলে ওকে নিয়ে আসেন। পুলিশ রাশেদকে নিয়ে আসলে অফিসার কোনো কথা না বলে রাশেদকে নিয়ে চলে আসে। অন্যদিকে কিছুক্ষণ পর রফিক ও নুসরাত আসে রাশেদের কী হাল হয়েছে তা দেখার জন্য। ওরা যখন এসে দেখে যে লকআপ খালি, এতে করে নুসরাত তো অনেক রেগে যায়। এতে করে পুলিশ অফিসারও দাঁড়িয়ে থাকে, কোনো কথা না বলে। অন্যদিকে আকাশ এই পাহাড়ের ভিতরে দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর আকাশ দেখতে পেল একটা গুপ্ত দরজা, তাই সেই দরজা ভাঙার ব্যবস্থা করে। অনেক সময় পর ওরা দরজা ভাঙতে পারে। দরজার ভিতরে প্রবেশ করে ওরা একটা সিঁড়ি পেল, আর ওই সিঁড়ি ধরে ওরা নিচে নামতে থাকে। নামতে নামতে ওরা পাহাড় থেকে বেরিয়ে আসে। তার মানে ওরা এই রাস্তা ধরে ভিতরে যায়, আবার এই রাস্তা ধরেই বাইরে আসে। ঠিক বলেছেন স্যার, সেজন্য ওই দিন আমরা কোনো দরজায় পাইনি। একটা কাজ করো, আমরা এখন কোন জায়গায় আছি তা চেক করো, আর আমাদের থেকে আমাদের হেলিকপ্টার কত দূরে আছে তা চেক করো। স্যার, আমরা হেলিকপ্টার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি। আচ্ছা, তাহলে পাইলটকে বলো প্লেন এখানে নিয়ে আসার জন্য। আচ্ছা স্যার, এখনই বলছি। অন্যদিকে নুসরাত ও রফিক থানার ভিতরে দাঁড়িয়ে আছে, আর পুলিশ অফিসারদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা, তোমার অফিসারের কাণ্ড দেখো, ওই ছেলেটাকে মারার বদলে ছেড়ে দিল। কি ব্যাপার, ওই ছেলেটা কোথায়? কি হলো বলছেন না কেন? ওই ছেলেটাকে সিআইডি এসে নিয়ে গিয়েছে। এই ছেলের সাথে সিআইডি লোকের কি সম্পর্ক থাকতে পারে? তা তো জানি না, ওনারা এসেছে আর ওই লোককে ওনাদের সাথে করে নিয়ে গেছে। কি হতে পারে এই ছেলে? বাবা, তুমি তো কিছুই করতে পারলে না ওই ছেলের। চিন্তা করিস না, আমি এর শেষ দেখে ছাড়বো। ওইদিকে হেলিকপ্টার আসে। আকাশের বাকি অফিসার হেলিকপ্টারে করে চলে আসে অফিসে। অফিসে এসে আকাশ একটা ফাইল জমা করে। ওই ফাইল সব কিছু দেওয়া আছে। অন্যদিকে নুসরাত রাগে চলে আসে বাড়িতে আসার পর পরের দিন সময় যায় ভার্সিটিতে। এদিকে আকাশ কিছু তথ্য নেওয়ার জন্য ভার্সিটিতে আসে। ওখানে সাথে করে রাশেদকে নিয়ে আসে। ওরা চলতে থাকে, তবে খুব সাধারণ পোশাকে আসে, যাকে কেউ ওদের পরিচয় না জানতে পারে। এদিকে আকাশ ও রাশেদ একসাথে হেঁটে যাচ্ছে। তখন আকাশের গায়ের সাথে একটা মেয়ে ধাক্কা খেয়ে পড়ে যেতে চাইলে আকাশ মেয়েটার কোমর ধরে ফেলে। এরপর মেয়েটাকে আবারও দাঁড় করায়। আরেকটু হলে তো আবারও আমার পাটা ভেঙে দিতেন। আবার বলতে, এর আগেও কি পা ভেঙেছে? আচ্ছা, আপনাকে কেন বলবো বলেন তো? আমাকে বললে কি সমস্যা হবে? আচ্ছা, আপনার পিছনে এইটা কে লুকিয়ে আছে? আমার পিছনে তো রাশেদ, ও কেন লুকাতে যাবে? আপনি পিছনে তাকান, তাহলেই বুঝতে পারবেন। আকাশ তাকিয়ে দেখে রাশেদ সত্যি সত্যি লুকিয়ে আছে। তো আকাশ রাশেদকে প্রশ্ন করে, কি ব্যাপার, এভাবে লুকিয়ে আছো কেন? আরে বাইরে আসো। স্যার, বাইরে আসলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিসের বিপদ? আরে সামনে আসো তো। আকাশ জোর করে রাশেদকে পিছন থেকে সামনে আসে, আর রাশেদকে দেখে নুসরাত তো চিনতে পারে। ওই, তুই এখানে কি করতে এলি? তোর এত বড় সাহস! আমার ওই দিন পা ভেঙে এখন আবার আমারই সামনে দাঁড়িয়ে আছিস? দেখেন, এসব কিছু আমি স্যারের কথাই করেছি, আমি নিজের ইচ্ছাতে কিছুই করিনি, সত্যি বলছি। ও, তাহলে এই সব কিছুর গুরু উনি? রাশেদ, আমি কি করলাম? আমি তো মাত্র ধাক্কা খেলাম, তার জন্য তো ভেজাল শেষ। তাহলে এই মেয়ে কোন দিনের কথা বলতেছে? স্যার, যেদিন আমরা মিশনে গিয়েছিলাম ওই দিন মনে আছে রাস্তার মধ্যে কি হয়েছিল? কানে কানে রাশেদ কথাটি বলল। ও হ্যাঁ, মনে পড়েছে। স্যার, এটাই হচ্ছে সেই মেয়েটা। কি বলছো কি? শেষমেশ এরকম কাজে এসে? এই যে কোন মেয়ের কথা বলছেন দুজন মিলে? ওই দিন পা ভেঙেছেন, আজকে আবারও ভাঙতে চেয়েছেন। আপনাদের মতলব কি বলেন তো? আমাকে পঙ্গু করে দিতে, তাই তো? যাতে করে আমি বিয়ে করতে না পারি, আমার ছেলে মেয়ে নাতি নাতনি বিয়ে দেখতে না পারি, ওইরকম কিছু ব্যবস্থা করছিলেন নাকি? এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আপনাদের সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক নেই হয়তো। কি, আপনি সুন্দরী? আয়নায় কখনো নিজের মুখটা দেখেছেন? কি এত বড় অপমান! তোদের দুজনকে আমি পুলিশে দেব।
কি আবারও পুলিশে? রাশেদ, আবারও মানে কি? এর আগেও কি তুমি গিয়েছো? কিভাবে? তাহলে শুনেন। এবার রাশেদ সব কাহিনী বলতে থাকে। আকাশের কথা শুনে সব কিছু বুঝতে পারলো আসলে কি হয়েছিল ওখানে তখন। কি এত কিছু হয়ে গেল আর তুমি এখন আমাকে জানাচ্ছ? এই মেয়ে, তোমার সাহস তো কম না? কথায় কথায় যে কাউকে জেলের ভিতরে ঢুকিয়ে দিবে। এই যে গলা নামিয়ে কথা বলেন, নয়তো ভালো হবে না কিন্তু। কি করবেন শুনি? আমি এক্ষুনি আমার বাবাকে কল দিচ্ছি। দেখি তোর বাবা কি করতে পারবে। রাশেদ, চলো আমরা আমাদের কাজ করি। চলেন স্যার। রাশেদ চলে যাওয়ার পর নুসরাতের বাবাকে কল দিয়ে সব কথা বলতে থাকে। অন্যদিকে নুসরাতের বাবা সবটা শুনে এবার না করে দিল, কেননা একবার সিআইডির লোক এসে নিয়ে গেল। এখন আবার যদি দেখে এমন অবস্থা, তাহলে তো আরও খারাপ অবস্থা দেখতে হবে। তাই উনি মানা করে দেয়। এতে করে নুসরাত আরও ঢেকে যায়। আকাশ ওর কাজ করতে থাকে। 2 ঘন্টা পর আকাশ যখন রাশেদকে নিয়ে বের হয়, তখন সামনে তাকিয়ে দেখে নুসরাত কিছু লোক নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের দেখার পর আকাশ কি বলবে বুঝতে পারছে না। তোমাকে যতটা বোকা ভেবেছি, আসলে তুমি ততটা বোকা না। তুই ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব? তোকে পুলিশে না দিতে পারলেও আমি গুন্ডা দিয়ে তো মারতে পারবো। সত্যি ভালো বুদ্ধি বের করেছ, তবে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? এখানে মাত্র 6 জন লোক, আরও 4 জন বাড়িয়ে আনতে পারতে। ও হ্যালো, তোমাদের দুজনের জন্য এই 6টা যথেষ্ট। আমি তো বলেছি আমার জন্য 10 জন আনতে। একা এদের 6 জনকে তো রাশি দিয়ে একা মারতে পারবে। আমার তো হাতি লাগানোর প্রয়োজন পড়বে না। ওই, তোরা কি শুধু দাঁড়িয়ে থাকবি নাকি ওকে মারবি? নুসরাতের কথা শুনে ওরা মারতে আসে। তার সাথে রাশেদও ওদের মারার জন্য যায়। রাশেদ একাই ওদেরকে মারতে থাকে। ওদের মধ্যে অনেকে রাশেদকে না মারতে পেরে আকাশকে মারার জন্য আসে। তবে আকাশের কাছে যে এসেছে সে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারেনি। কারো হাত ভেঙে দিয়েছে, আবার কারো পা ভেঙে দিয়েছে, আর কারো কারো অনেক সমস্যা। সবাই মার খেয়ে পড়ে থাকতে দেখে নুসরাত ভয়ে দাঁড়িয়ে আছে। আকাশ কোনো কথা না বলে সামনের দিকে এগোতে থাকে। এতে করে নুসরাত ভয়ে পিছনে যেতে থাকে। আরে আরে, কোথায় যাচ্ছেন? বলেছিলাম না আরও 4 জন বাড়িয়ে আনার জন্য? তাহলে অন্তত খেলাটা একটু জমে উঠতো। এরপর থেকে 15 জন নিয়ে আসবো। তার আগে তো একটু শাস্তি দিতেই হয়। মানে কি কি শাস্তি দিবেন? বেশি কিছু না, খুবই সিম্পল। মানে হলো, কথাটা বলেই আকাশ সবার সামনে নুসরাতকে কিস করে। এতে করে ভার্সিটির সবাই অবাক, কেননা ভার্সিটিতে থাকা মোটামুটি 80% লোকই জানে নুসরাতকে ভয় পায় ওর বাবার জন্য। কিন্তু আকাশ এভাবে কিস করাতে নুসরাত পুরো ভার্সিটির সামনে অনেক অপমানিত হলো। যদিও কিস করাটা কেউ দেখেনি, কিন্তু কিস যে করা হয়েছে তা সবাই বুঝতে পেরেছে। এরপর থেকে যদি এমন কিছু দেখি, তাহলে আজকের এই ঘটনার কথা মনে রাখবে। রাশেদ, চল এখান থেকে। ওরা যাওয়ার পর নুসরাত এমনভাবে তাকিয়ে আছে আকাশের দিকে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলবে আকাশকে। পুরো ভার্সিটি সবাই তাকিয়ে আছে, সেজন্য নুসরাত অনেক লজ্জা পায়। এখনও সবাই ভয় পায়, তাই কেউ হাসছে না বা কোনো কথা বলছে না। এদিকে নুসরাত গাড়ি নিয়ে চলে আসে বাড়িতে। ওখানে এসে ঠোঁট দুটো পরিষ্কার করতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে অফিসের দিকে। ওখানে আজকে ভার্সিটি কি কি জানতে পেরেছে তার উপরে একটা ডকুমেন্ট তৈরি করে, কেননা এই ডকুমেন্ট জমা দিতে হবে, তাই ওটা নিয়ে কাজ করে। পরের দিন আবারও ফ্রেশ মিটিং ডাকা হয় আর ওদের সমস্ত কথা বলা হয়। ওই কথাগুলো শুনে ডেভিল বলতে থাকে, ও তাই নাকি? আজ পর্যন্ত আমার কেউ কোনো ক্ষতি করতে পারেনি, সেখানে কি না এই সাধারণ অফিসার আমার ক্ষতি করবে? সব এই অফিসারের লোকটাই কিন্তু আপনার এই আসলে ধ্বংস করে দিয়েছিল, বুঝতে পেরেছেন? একটা কাজ করো, এই অফিসারের সকল ইনফরমেশন নাও। চিন্তা করবেন না বস, আমি সব রকম তথ্য জোগাড় করার জন্য লোক লাগিয়ে দেব। তাই করো, আর আগে ওকে থামানোর জন্য কোনো একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। বস, আগে ওই ব্যাটার দুর্বলতা জেনে নেই, তারপর ওকে আমরা সাহায্য করতে পারবো। তাহলে যত তাড়াতাড়ি পারিস খোঁজ লাগা। এদিকে দিন যেতে থাকে। ডেভিলকে খোঁজার জন্য লোক লাগিয়ে দেয়। পুলিশ ডেভিলকে খোঁজার অনেক চেষ্টা করতেছে। এদিকে নুসরাত বাড়িতে গিয়ে ওর বাবার সাথে অনেক ঝগড়া করে, কেননা এত কিছু হয়ে যাওয়ার পরও কিছু করছে না ওর বাবা সেজন্য। দেখো বাবা, তুমি যদি ওই ছেলেটাকে না ধরতে পারো তাহলে আমি... দেখো নুসরাত, তোমাকে পরবর্তীতে যে ছেলে সমস্যা করেছিল ওই ছেলে
ছেলেটার ছবি নেই, তার উপর ছেলেটার নামে কোনো মামলা নেই। তাহলে তুই বল কি করে আমি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিব? তাহলে আমি মামলা দিচ্ছি, তুমি এখনই মামলা লিখো। আচ্ছা ঠিক আছে। নুসরাত মামলা করে দিয়ে চলে আসে। অন্যদিকে পুলিশ এই তদন্ত করে আকাশের ছবি সংগ্রহ করে, কেননা আকাশ ওই দিন ভার্সিটিতে গিয়েছিল। তখন ওখানে ক্যামেরা থেকে আকাশের ছবি সংগ্রহ করে। অন্যদিকে আকাশের ছবি দিয়ে ওনারা খুঁজতে থাকে। একদিন আকাশ অফিসে যাচ্ছিল, তখন আকাশের সাথে আবারও নুসরাতের দেখা হয়, তাও একটা কফি শপে। ওখানে নুসরাত ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন নুসরাত আকাশকে দেখে ফেলে। আকাশকে দেখার পর ওর বাবাকে কল দিয়ে এখানে পুলিশ পাঠাতে পারে। নুসরাত, এখানে পুলিশ আসতে 10 মিনিট সময় লাগবে, তুই ততক্ষণ ওকে একটু সামনে রাখিস। কোনো চিন্তা করো না আব্বু, আমি ওকে সামলে নিব। নুসরাত যতক্ষণ কথা বলছিল ততক্ষণ আকাশের সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। নুসরাত তো এতে অনেক খুশি, কিন্তু পুলিশগুলো আকাশের সাথে আছে, অথচ আকাশকে কোনো কিছু না বলাতে নুসরাতের মনে সন্দেহ হয়। তাই ও ওর বাবাকে কল দেয়। বাবা, তুমি কি পুলিশ পাঠালে? এরা তো ওই ছেলের সাথে উল্টো বসে বসে কথা বলছে। দেখ নুসরাত, আমি তো এখনো গাড়িতে আছি, তাছাড়া আমি কোনো পুলিশকে তো বলিনি। তাহলে এরা কারা? আচ্ছা শোন, আমি আসতেছি, 5 মিনিট লাগবে, তুই ততক্ষণ ওদের উপর নজর রাখ। কল কেটে দিয়ে নুসরাত নজর রাখতে থাকে। এদিকে আকাশ ওই পুলিশের সাথেই কথা বলে বেরিয়ে পড়ে, সাথে পুলিশগুলো। ওরা আকাশকে গাড়িতে তুলে নেয়। পুলিশ অফিসার দরজা খুলে দিলে আকাশ সায়ান এসে বসে যায়। ওরা যাওয়ার পর নুসরাতের বাবা আসে। বাবা, তুমি এত লেট কেন করলে? ওই ছেলেটা তো চলে গেল। চিন্তা করিস না, ওই ছেলেকে যে করে হোক ধরবো আমরা। ততদিনে আমি বুড়ি হয়ে যাই। রফিক তার মেয়েকে নিয়ে চলে আসে। অন্যদিকে আকাশ চলে আসে একটা আস্তানায়, সাথে করে আরও কিছু অফিসারও রাশেদে আছে, তার সাথে পুলিশ তো আছেই। ওরা একটা বাড়িতে আসে। এই বাড়িতে নাকি ডেভিল থাকে, এমন তথ্য আকাশ পেয়েছে, তাই বাড়িটা চেক করার জন্য এসেছে। আকাশ পুরো বাড়ি চেক করে, কিন্তু একজন বয়স্ক লোক ছাড়া আর ওনার দেখাশোনা করার জন্য কয়েকজন লোককে দেখতে পায়। আকাশ তবুও বাড়িতে থাকা সব কিছু দেখতে থাকে, কোথাও কোনো ক্লু পেল না আকাশ। সব শেষে আসে ওই বয়স্ক লোকটার কাছে। আঙ্কেল, এটা বলুন, আপনি ছাড়া আর কেউ কি থাকে এই বাড়িতে? না বাবা, ছেলে বলতে শুধু আমি থাকি, আর আমার একটা নাতনি থাকে আমার সাথে। তাছাড়া এখনো ভার্সিটিতে আছে, সে যে কোনো মুহূর্তে চলে আসবে। ও সরি আঙ্কেল, আমরা তাহলে এখন যাই। আসলে আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম, তাই কতটা সত্য এটা জানার জন্য এসেছি। ঠিক আছে, চিন্তা করবেন না, সব কিছু যখন ঠিকই আছে তাহলে এবার আমরা আসি। আকাশ ওনার সাথে কথা বলার মাঝে কেউ একজন বাড়িতে ঢুকে পড়ে, তার উপর এতগুলো মানুষকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা কারা আর এখানে কি জন্য এসেছেন? দেখুন, আমরা একটা তথ্য পাই তাই এখানে আসা, কিন্তু আপনি কে ঠিক চিনতে পারলাম না। আমি রোজা, দাদুর একমাত্র আদরের নাতনি, কিন্তু আপনি কে? আমার পরিচয় ছাড়ুন, পুলিশ যখন সাথে আছে তখন তো বুঝতেই পারছেন আমি কে হতে পারি। খুব ভালো ভালো পেঁচিয়ে কথা বলতে পারেন তো আপনি। ছোট থেকে অভ্যাস হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এখন চলি। আকাশের টিমদের নিয়ে বেরিয়ে যায়। ওরা গিয়ে গাড়িতে বসে। আকাশ তো কিছুতেই বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। অন্যদিকে রোজা ও ডেভিল বসে বসে কথা বলছে। দেখলেন তো বস, ওরা এই পর্যন্ত চলে এসেছে। সেটাই তো ভাবছি, কি করে ওরা আমার খোঁজ পেল? শুধুমাত্র ঠিকানা ছাড়া আর কোনো তথ্য ওদের কাছে নেই। যদি থাকতো তাহলে এতক্ষণে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যেত। কিন্তু বস, এই অফিসার তো নিজের নাম বলেনি, তার উপর ওর মুখটাও ঢাকা। কিছুতেই তো বুঝতে পারছি না আসলে এই লোকটা কোন জায়গায় কাজ করে। সেই সব তথ্য জানার জন্য তো তুমি আছোই। বস, আমি কি করে? তুমি এমনিতেই অনেক সুন্দরী, যদি ওই ছেলেকে প্রেমের জালে ফাঁসাতে পারো তাহলে আমার মনে হয় আমাদের আর কোনো রকম অসুবিধাই থাকবে না মনে হয়। কিন্তু বস, ওর সাথে যে প্রেম করব, না ওর মুখ দেখলাম আর না নাম, তাহলে বুঝবো কি করে যে আসলে কেউ? ওকে শুধু ফলো করতে থাকো, তাছাড়া আমাদের বাকি লোক সবকিছু জানিয়ে দিবে, শুধুমাত্র অপেক্ষা করতে থাকো। ওকে বস। আকাশ ওর কাজ শেষ করে চলে আসে বস্তিতে। ওখানে আকাশের মায়ের বকুনি তো আছেই। প্রতিদিন আকাশকে বকা শুনতে হয় কাজ না করার কারণে। আকাশও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। অন্যদিকে আকাশ রাতে ঘুমিয়ে যায়, তখন আকাশের ফোনে কল আসে।
যে ওদের একটা শাখা অফিসে কেউ নাকি আক্রমণ করেছে, তাই ওখানে যেতে হবে। সেজন্য আকাশ বেরিয়ে পড়ে। রাস্তায় বের হলে গাড়ি অপেক্ষা করে আকাশের জন্য। আকাশ গাড়িতে করে ওই শাখায় আসতে আসতে ওখানে থাকা সব অফিসার এবং কিছু পরিমাণে তথ্য ভরে নিয়ে চলে যায়। ওরা এখানে এসেছে তথ্য নিতে, তার মানে আমাদের সিআইডি অফিসারে তথ্য ফাঁস হলে তো সমস্যা। তাহলে এখন কি করব? তাড়াতাড়ি আমাদের হেডকোয়ার্টারে যেতে হবে, আর যে করেই হোক ওরা যেসব তথ্য নিয়েছে তা আমাদের ডিলিট করে দিতে হবে। আকাশ গাড়িতে ওঠে। যেতে যেতে ফোনের মাধ্যমে আকাশ সব কিছু করতে থাকে। আকাশের কথায় যে জায়গায় আক্রমণ হয়েছিল ওখানে যা যা তথ্য ছিল সব কিছু হেডকোয়ার্টার থেকে ডিলিট করা হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। কেননা তার আগে ডেভিলের লোকদের নিয়ে হার্ড ডিস্ক দিয়ে কিছু তথ্য সংগ্রহ করতে থাকে। এভাবে অনেক তথ্য ওদের হাতে চলে আসে। এদিকে ওরা সবগুলো তথ্য হাতে পাওয়ার আগেই ওখান থেকে সব কিছু ডিলিট করে দেয়, যার কারণে 4 জন অফিসার প্রোফাইল ওরা সংগ্রহ করে। আর আকাশের তথ্য আসার আগেই আটকে যায়, কারণ আকাশের তথ্য দেখার আগেই ডিলিট করে দেয়। কি হয়েছে? এই লোকটাকে ছবি অর্ধেক কেন এসেছে? বস, মনে হয় ওরা আমাদের প্ল্যান জেনে গিয়েছে, তাই ওখান থেকে সব তথ্য ডিলিট করে দেয়। কিন্তু এই লাস্ট লোকটার ছবি আসে, তাও নাক পর্যন্ত আসেনি। যদি আসে তাহলে ভালো হতো, কিন্তু এখন তো আর সম্ভব না। তাতে কি হয়েছে? যে 4 জনের ঠিকানা পেয়েছি ওদের তুলে নিয়ে আসবো, তাহলে তো হবে। বস, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বস, আপনি হয়তো এই 4 জনের তথ্যগুলো চেক করে দেখেননি। দেখলাম তো, এরা সবাই অনেক সিনিয়র অফিসার। তাহলে বস, লাস্ট যে ছবিটা আছে এই ছবিটাও কোনো সিনিয়র অফিসারেরই হবে। তা তো বুঝলাম, কিন্তু কি সমস্যা তা তো বললি না। বস, সমস্যা হচ্ছে এরা এক একজন এক ব্রাঞ্চের অফিসার। এক কথায় এরা কেউ কাউকে চেনে না। কি বলছিস এইগুলো? এদের ফাইল থেকে তো তাই মনে হচ্ছে আমার। কিন্তু এর পরিচয় জানবো কি করে? এর চেহারা তো আমার দেখা দরকার। ওরা অনেক চালাক, সব তথ্য মুছে দিয়েছে যাতে আমরা কোনো কিছু না পাই। যত বড় চালাক হোক না কেন, এই অফিসারকে তো আমি খুঁজে বের করবই। এদিকে নুসরাত বারবার আকাশের কাছে প্রতারিত হচ্ছে। এদিকে আকাশ আজকে বের হয়ে কাজে আসতে থাকে। তখন আকাশের সামনে নুসরাত দাঁড়িয়ে আছে। আকাশ গাড়ি থামিয়ে মেয়েটির কাছে যায়। কী ব্যাপার, আজকেও মারার প্ল্যান আছে নাকি? মারার প্ল্যান নেই, তবে তোকে আজকে একটু শিক্ষা দিব। কেমন শিক্ষা? ওই তোর গাড়ি থেকে বের হয়ে আয়। নুসরাতের কথায় প্রায় 10টা মেয়ে গাড়ির ভেতর থেকে বের হয়ে এলো। ওদের দেখে আকাশ কী বলবে তখন নিজেও বুঝতে পারতেছে না। এতগুলো মেয়ে কেন? ওদের এখানে এনেছি তোকে মারার জন্য। তোর অনেক শখ তাই না? আজকে ওদের হাতে তোকে এমন মার খাওয়াবো যে তুই সারা জীবন মনে রাখবি। ও তাই নাকি? কথাগুলো বলার আগেই ওই মেয়েগুলো আকাশকে তাড়া করলে আকাশ গাড়িতে উঠে যায়। নুসরাতের সাথে থাকা মেয়েগুলো আকাশকে মারার জন্য আসে। আকাশ গাড়ির ভিতরে এখন এখান থেকে বের হতে পারছে না, তাই গাড়িতে বসে থাকে। মেয়েগুলো গাড়ির উপর ঘুষি ও ব্যাগ দিয়ে পাড়ি দিতে থাকে। ওরা নাজেহাল হয়ে গাড়ির উপর থেকে নেমে যায়। ওরা নেমে যাওয়ার পর নুসরাত যখন ওর পাশে আসে, আকাশ দরজা খুলে নুসরাতকে গাড়িতে তুলে নেয়। ওই বেটা বজ্জাত, আমাকে এখান থেকে বের কর, বের কর বলছি, নয়তো ভালো হবে না বলে দিলাম। তুমি যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ আমার ভালো হবে না, তা আমি জানি, তাই তোকে নতুন করে আর বলতে হবে না। নুসরাত চিৎকার করতে থাকে। আকাশ গাড়ি স্টার্ট দেওয়াতে মেয়েগুলো ভয় পেয়ে ওখান থেকে সরে যায়। আকাশ গাড়ি চালিয়ে নুসরাতকে নিয়ে চলে আসে কাশফুলের খেতে। ওখানে অনেক জমি নিয়ে কাশফুলের মেলা। আকাশ নুসরাতকে নিয়ে ওখানে আসে। এদিকে কেউ একজন আকাশকে ফলো করতে থাকে, যা আকাশ একটুও বুঝতে পারেনি। বস, আপনি যে বলেছিলেন ওই অফিসারের দুর্বল জায়গা খুঁজে নিতে, আজকে তা পেয়ে গেলাম। সাব্বাস বেটা, সাব্বাস। এবার বল ওই দুর্বল জায়গায় কি? বস, একটা মেয়ে। কি, একটা মেয়ে? হ্যাঁ বস, একটা মেয়ে। তাহলে তাড়াতাড়ি করে ওদের ছবি পাঠা। বস, আপনি শুধু অপেক্ষা করতে থাকেন, আমি ছবি নিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, পাঠা। লোকটা ছবি পাঠিয়ে দেয়। ছবি দেখে ডেভিল আবারও ওর লোককে কল দেয়। তোকে বলেছি ওই সিআইডি অফিসারের ছবি পাঠাতে, আর তুই এটা কার ছবি পাঠিয়েছিস? বস, আগে এই অফিসারের ব্যবস্থা করুন, তারপর অন্য কিছু। নজর রাখ ওরা কি কি করে তার উপরে। ওকে স্যার, তাই করছি। অন্যদিকে আকাশ এখন কী করবে বুঝতে পারছে না, কারণ নুসরাতের মুখের বাঁধন খুলে দিলে চিৎকার করবে, যার জন্য সমস্যা হতে পারে।
আকাশ নুসরাতের মুখের ভিতরে কাগজ পরিয়ে দিয়েছে আর উপরে থেকে মাস্ক পরিয়ে দিয়েছে, যার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর অন্যদিকে আকাশ একটা সমস্যার মধ্যে আছে। আকাশ নুসরাতের সাথে বসে আছে। নুসরাত বারবার ইশারা করছে বাঁধন খুলে দেওয়ার জন্য। বাঁধন খুলে দিলে আবার চিৎকার করবেন না তো? নুসরাত মুখের ইশারায় হ্যাঁ বলে। তা আকাশ বুঝতে পেরেই বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার পর নুসরাতরা আকাশকে মারার জন্য আসে। আকাশ কোনো মতে ওকে চালিয়ে নেয়। কিছুক্ষণ পর এখানে রোজা আসে। রোজাও ওদের পাশে এসে বসে। কোনো সমস্যা হয়েছে কি স্যার? ম্যাম এমন করে আপনাকে মারছে কেন? তার আগে এটা বলুন, আপনি কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? আমি হচ্ছে রোজা। ওই দিন আমাদের বাড়িতে এসেছেন। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তা আপনি এখানে কি করছেন? আসলে স্যার আমি ঘুরতে এসেছি। ঘুরতে এসেছেন, ভালো কথা। তা আমার সাথে বা কেন বসেছেন? কেন, পাশে বসলে কি সমস্যা? না, তেমন কিছু না। ওই শালা, তোর যখন মেয়েদের উপরে এতই নজর, তাহলে আমাকে কেন আনতে গেলি? যেখান থেকে এনেছিস সেখানে আবার আমাকে ফিরিয়ে দিয়ে আয়। কোনো মতেই সম্ভব না। এখন একটা কাজ করো মিস রোজা, এই মেয়ের সাথে আমার কিছু বোঝাপড়া আছে, এইগুলো আগে শেষ করে আসি। আমিও থাকি এখানে। একটুও থাকা যাবে না। এনার সাথে সমস্যা ঠিক করে নিই, তারপর আপনার সাথে কথা বলবো। তাই এখন একটু দূরে গিয়ে দাঁড়ান। রোজা একটু দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর কিছু লোক আসে। ওরা আসতেই আকাশকে একটা বাড়ি দেয়। তা দেখে নুসরাত ভয় পায়। পরের বাড়ি দিতে গেলেই রোজা তা ধরে ফেলে। এতে করে রোজার উপরে যে একটা ভালো লাগা কাজ করতেছে, নুসরাত শুধু দাঁড়িয়ে আছে। রোজা ও আকাশ মিলে ওদের সবাইকে মেরে মাটিতে শুয়ে দেয়। ওরা মার খেয়ে পড়ে আছে মাটিতে। অন্যদিকে আকাশ রোজার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের কিছু নেই। আমি তো অন্য মেয়েদের মতো না যে কারো বিপদ দেখে দূরে সরে যাব। এক্সকিউজ মি, আপনি মনে হয় কথাটা আমাকে বলছেন। আমি কেন শুধু শুধু আপনার নামে মিথ্যা কথা বলতে যাব? তাহলে কাকে বললেন? মানুষকে সাহায্য করাটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেটা জানি, কিন্তু এর মতো একটা ছেলেকে সাহায্য করার তো কোনো মানেই হয় না। বলা তো যায় না কে কখন কাকে সাহায্য করে বসে। কিন্তু এর মতো ছেলেকে তো আমি কখনো করব না। নুসরাত ওখান থেকে চলে যায়। অন্যদিকে রোজা আকাশের সাথে কথা বলতে থাকে। আকাশ কথা বলা শেষ করে রোজাকে ওর বাড়ির সামনের জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়। রোজা বাড়ির ভিতরে এসে বলে, বস, আমরা তো ভেবেছিলাম ওই মেয়ের সাথে এর মধ্যে কিছু একটা আছে, কিন্তু এখন জানতে পারলাম ওরা একজন আরেকজনকে ভালোবাসা তো দূরের কথা, কেউ কাউকে সহ্যও করতে পারে না। এখন তাহলে উপায় কি? তবে ছেলেটির কথায় বোঝা যায় ওরা খুব তাড়াতাড়ি একে অপরকে ভালোবাসতে শুরু করবে। তাহলে তো ভালো হবে। ওরা একবার ভালোবেসে ফেললে আমরা পরে চাল দিব ওদের কাছে, তাহলে ওরা বুঝতে পারবে আমি কি জিনিস। তাই হবে বস, কিন্তু এখন তাহলে আমাদের কোন কাজ করতে হবে? তুই আপাতত ওই অফিসারের কাছাকাছি থাকার চেষ্টা কর, এটাই ভালো হবে। আর নিজের জালে ফাঁসানোর চেষ্টা করবি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে বস, তাই করব। এইদিকে আকাশ বাড়িতে আসে। অন্যদিকে নুসরাত বাড়িতে গেলে ওর বাবা ওকে কথা বলতেই থাকে। অন্যদিকে নুসরাতের বাবা ওর জন্য পাত্র দেখতে চাইছে। নুসরাত, তোকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা আব্বু? শোন, তোর জন্য একটা ছেলে দেখেছি, অনেক ভালো একটা ছেলে। তো আমি কি করব? ছেলেটার সাথে গিয়ে কথা বল, এতে করে দুজনের জন্য অনেক ভালো হবে। আব্বু, তুমি ভাবলে কি করে আমি একটা ছেলের সাথে দেখা করার জন্য যাব? দেখ, ছেলেটার নাম্বার নেই, আর দেখা করে আয়। আমি পারবো না বাবা। দেখ, আমি ওদের কথা দিয়ে ফেলেছি, তাই তোকে যেতে হবে যে করেই হোক। নুসরাত আর কোনো উপায় না পেয়ে যেতে চাইল। ছেলেটার নাম্বার নিয়ে নিল নুসরাত। রাতে শুয়ে শুয়ে ভাবছে কী করে ওই ছেলেটাকে সাহায্য করা যায় তার ব্যাপার নিয়ে। অন্যদিকে পরের দিন আকাশ বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। তার আগে আকাশের আম্মু ওকে ডাক দেয়। আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। তা বেশ, তো বলো কি বলতে চাও? আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? না মা, এখনও কাউকে ভালোবাসি না, এখনও খুঁজে পাইনি। কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন করছো? তা তেমন কিছু না। এখন তাহলে যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে গিয়ে ঘুরে আয়। 2 ঘন্টা পর আকাশ একটা রেস্টুরেন্টে এসে বসে আছে। এখন কি করে আসলো, তাহলে চলুন আপনাদের একটু ঘটনাটা খুলে বলি। আকাশ যখন অফিসে যাচ্ছিল তখন একটা কল আসে আকাশের কাছে। হ্যাঁ, আপনি কি মিস্টার আকাশ বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় জানতে হলে
আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে চলে আসুন। আপনি বললেই যে আমি চলে আসবো তার কি গ্যারান্টি আছে? দেখুন, আমি আপনাকে আসতে বলেছি, এবার আপনি আসবেন কি আসবেন না ওটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমি আসতেছি। ঠিকানা বা লোকেশন আমাকে সেন্ড করে পাঠিয়ে দেন, আমি চলে আসতেছি। এই তো গুড। তবে এখন না, আমি 1 ঘন্টা পর কল দিব, তখন চলে আসবেন, কারণ আমি এখন বাড়িতে, সেজন্য আমি বের হয়ে কল দিব। আচ্ছা ঠিক আছে। আকাশ কথা বলে কল কেটে দেয়। অফিসে না গিয়ে একটা জায়গায় এসে বসে। ওখানে রোজা আকাশকে ফলো করতে করতে এসে পৌঁছায়। আকাশ তো রোজাকে দেখে আকাশ আজকে অনেকটা অবাক। একে আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আসলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই এখানে আসা। কি বলেন, আজকে অফিসে যাননি? না, কেন বলুন তো? না, আসলে আপনার তো এখন পুলিশ স্টেশনে থাকার কথা। আমি কেন ওখানে থাকবো? আসলে আমাদের বাড়িতে একদিন আপনিই তো এসেছেন পুলিশ নিয়ে। মাথা খারাপ নাকি? আমি একটা কোম্পানিতে ছোটোখাটো চাকরি করি, এতে তেমন কিছু না। কিন্তু ওই দিন আমি কাকে দেখলাম? তাছাড়া ওই লোকটার মুখ বাঁধা ছিল, কিন্তু কণ্ঠটা একদম আপনারই মতো ছিল। কি যে বলেন, আমার মতো কেন হতে যাবে? সত্যি একদম আপনারই মতো ছিল। আকাশ কথাগুলো শুনে কী বলবে বুঝতে পারছে না। কেননা মেয়েটি যদি সঠিক পরিচয় পেয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। অন্যদিকে রোজাও ভালোভাবে বুঝতে পারছে এর ভিতরে কিছু একটা তো সত্যি আছে, যা রোজাকে খুঁজে বের করতেই হবে। এমন সময় আকাশের কল আসে। নাম্বার দেখে সে আগের নাম্বারটাই। আমার কল আসছে, আমাকে এখন যেতে হবে। আচ্ছা যান তাহলে। আকাশ বেরিয়ে এসে কল রিসিভ করে। কোথায় আসতে হবে সে সম্পর্কে জেনে নেয়। তাই গাড়ি ড্রাইভ করে চলে আসে কফি শপে। ওখানে এসে 2 ঘন্টা ধরে বসে আছে। আকাশ নুসরাতকে দেখতে পাচ্ছে, আর নুসরাত আকাশকে, কিন্তু কেউ কোনো কথাই বলছে না। এদিকে নুসরাতের মোবাইল চার্জ না থাকায় মোবাইল চার্জে বসায়। নুসরাত আকাশকে দেখতে পেয়ে ওর কাছে আসে। কি ব্যাপার কি আপনার? কোনো ব্যাপার না তো। তাহলে সে কখন থেকে বসে আছেন কেন এখানে? আমি এখানে বসে থাকলে আপনার তো সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। এর মধ্যে নুসরাত কল দেয়। আকাশ কল রিসিভ করে। এই যে, কি ব্যাপার? আপনার জন্য আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করেই আছি। আসলে আমার মোবাইলে চার্জ ছিল না, অনেকক্ষণ পর মোবাইল চার্জ দিলাম, তাই এখন কল দিতে পেরেছি। তো আপনি কোথায়? এই তো একটা হলুদ জামা পরে বসে আছি। আপনি? আমি কালো বুট আর প্যান্ট। কথাগুলো বলে ওরা দুজনের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে ওরা তো অনেক অবাক। তুই তাহলে? আমারও কি দিনকাল পড়লো, আমার শত্রু আমাকে কল দিয়ে আসতে বলেছে, তাকে এর জন্য ডেকেছেন, এখন তাই বলেন? জাস্ট শুধুমাত্র তোর চেহারাটা দেখার জন্য এসেছি, আর কোনো কিছুর জন্য না। তার চেহারা যখন দেখা হয়ে গিয়েছে তাহলে এবার বিদায় হলেই ভালো হয়। নুসরাত রাগে বের হয়ে আসে। অন্যদিকে আকাশ বেরিয়ে চলে আসে অফিসের দিকে। ওখানে গিয়ে জানতে পারে, স্যার, আপনার উপরে কেউ তো নজরদারি করছে। কি বলো এসব? ঠিকই বলেছি স্যার, তাই আপনাকে আরও সতর্ক হতে হবে। তা নয় হলাম, কিন্তু তার পরিচয় কি জানা গিয়েছে? তা এখনও জানতে পারেনি। আচ্ছা, তাহলে কাজ নিয়ে আলোচনা করো। আকাশ ও রাশেদ কাজ নিয়ে আলোচনা করতে থাকে। অন্যদিকে নুসরাত বাড়িতে গিয়ে ওর বাবা ও সব কিছু খুলে বলতে থাকে। ওর বাবা সবটা শুনে বুঝতে পারে না কি বলবে। এদিকে নুসরাতের বাবা কোনো কথা আর বলেনি। নুসরাত তো রাজি না, তাই উনি আর এই বিষয় নিয়ে মাথা ঘামায়নি। আকাশ ওর কাজ শেষ করে চলে আসে বাড়িতে। এদিকে আরও 10 দিন কেটে যায়। আকাশের সাথে রোজা মোটামুটি ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এতে করে রোজা আকাশের সম্পর্কে অনেক কিছু জেনে যায়। আকাশ শুধুমাত্র পুলিশে কাজ করে তা জানতে পেরেছে, আর আকাশ যে বচিতে থাকে এইটুকু জানতে পেরেছে। আর আকাশও জানতে পারেনি ওকে কে ফলো করেছে, কারণ আকাশ রোজাকে নিয়ে নিজের বন্ধু মনে করে। তাই আকাশ একবারের জন্য রোজাকে সন্দেহ করেনি। এদিকে নুসরাতের বাবার সাথে দেখা করার জন্য বের হয়। পথের মধ্যে নুসরাতকে কেউ যেন কিডন্যাপ করে নিয়ে যায়। নুসরাত কিডন্যাপ হওয়ার পরে ওর বাবার কাছে কল আসে। হ্যালো, কে বলছেন? আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে যাকে খুঁজছেন আমি সেই ডেভিল। কি? তোকে তো তুই আমার কিছুই করতে পারবি না, কারণ তোর মেয়ে আমার হাতে বন্দি। কি? তোর এত বড় সাহস? তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস? সাহসের এখনো কিছুই দেখিসনি। দেখ, ফালতু কথা না বলে আমার মেয়েকে ছাড়তে কি দিতে হবে তাই বল।
বেশি কিছু না, আমি একটা ছবি দিব, এই ছবিতে থাকা ছেলেটা সব তথ্য আমাকে যত তাড়াতাড়ি দিতে পারবি তত তাড়াতাড়ি তুই তোর মেয়েকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবি। আমার মেয়ের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এই তো গুড। আর হ্যাঁ, আমার কল টেস্ট করার চেষ্টা বিফলে যাবে, তাই শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আমি একটা ছেলেকে দিয়ে ছবি পাঠিয়ে দিব, তার সাথে ছেলেটার নাম দেব। তুই এইগুলো দিয়ে ওই ছেলেটার তথ্য বের করবি। তবে আরেকটা কথা, যে ছেলেকে পাঠাবো যদি ওই ছেলের কোনো রকম ক্ষতি হয় তাহলে তোর মেয়ে কিন্তু বাঁচবে না। আমি ওই ছেলের কিছু হতে দিব না। আমি এখনই ওই ছেলের তথ্য জোগাড় করতেছি। কিছুক্ষণ পর একটা ছেলে এসে ছবি দিয়ে যায়। নুসরাতের বাবা সব টিমকে এই ছবি দিয়ে দেয় আর বলে যে কোনো কিছুর বিনিময়ে এই ছেলের যেন তথ্য বের করতে পারে। সমস্ত পুলিশ কাজে লেগে যায়, কেননা যে করেই হোক ওই লোককে তথ্য তো ওদের বের করতেই হবে। পুলিশ ওদের সব তথ্যের সাথে মিলিয়ে দেখে, বায়োডাটা পায়। এছাড়া আর কোনো তথ্য ওরা খুঁজে পায়নি। নুসরাতের বাবা আবারও ওই নম্বরে কল দেয়, কিন্তু মেয়ের নাম্বারটা বারবারের মতো বন্ধ পাচ্ছে, তাই ওনার টেনশন আরও বেড়ে যাচ্ছে। 5 ঘন্টা পর নুসরাতের বাবার নাম্বারে একটা কল আসে। উনি কল রিসিভ করে। হ্যাঁ বলুন, আমি ওই ছেলের সব ডিটেলস বের করেছি। ভেরি গুড। এখন ওই ছেলের পুরো নামটা বল। ওই ছেলের পুরো নামটি হচ্ছে আকাশ। এবার ওই ছেলের ঠিকানা বল। ছেলেটি গুলশান 1-এ থাকে, 27 নম্বর রোড। এই, আমাকে একদম বোকা বানাবি না বলে দিলাম। আমি ভালো করেই জানি ওই ছেলেটা বস্তিতে থাকে। বিশ্বাস করুন, আমি যে ঠিকানা দিয়েছি ওটাই সত্যি। যাক, তোর কথাই মানলাম। তাহলে এখন আমাকে এটা বল, ওই ছেলেটি পুলিশের কোন পোস্টে চাকরি করে? কি, এই ছেলে চাকরি করে পুলিশে? কবে থেকে? যবে থেকেই করুক, তাই তোর কি? না, আমার কিছু না। তাহলে পুলিশ রেকর্ডটা চেক কর তাড়াতাড়ি। আমি এখনই করছি। রফিক 2 মিনিট চেক করে জানতে পারে এই নামে কোনো পুলিশই এই থানায় চাকরি করে না। তাই ডেভিলকে বলে, দেখুন, এই ছেলেটি পুলিশে চাকরি করে না। ওই মিথ্যা বলবি না বলে দিলাম। আমি এই ছেলেকে পুলিশের সাথে যেতে দেখেছি অনেক জায়গায়। দেখুন, আমি শিওর ও পুলিশে চাকরি করে না, হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে পারে। তাহলে কোন ডিপার্টমেন্টে চাকরি করতে পারে তা তোকেই খুঁজে বের করতে হবে। কিন্তু এটা তো আমার পক্ষে জানা সম্ভব না। তাহলে আমিও তোর মেয়েকে বাঁচিয়ে রাখতে পারবো না। প্লিজ এমন কিছু করো না, আমাকে 2 দিনের সময় দাও, আমি বের করে জানাচ্ছি। এই তো ভালো ছেলের মতো কথা। চিন্তা করবি না, তোর মেয়ের কোনো ক্ষতি হবে না, তাই কাজে লেগে পড়। এদিকে নুসরাতের বাবা কী করবে বুঝতে পারছে না। একদিন কেটে যায়, 2 দিনের দিন উনি হঠাৎ করে সিআইডি অফিসে আকাশকে দেখতে পায়। কেননা আকাশের মুখ দেখে উনি চিনতে পারে। তাই উনি সরাসরি আকাশের সাথে যোগাযোগ না করে অফিসে গিয়ে বড় স্যারের সাথে কথা বলতে যায়। কেননা বড় স্যারকে দেখে রফিক এর অনেক পরিচিত মনে হচ্ছে। আরে বন্ধু, তুই এখানে? আমি তো এখানে 1 বছর হলো আসলাম, কিন্তু তোর গায়ে দেখি কমিশনারের ছবি। বন্ধু, একটা বিপদে পড়েছি, একমাত্র তুই আমাকে সাহায্য করতে পারিস। বল, কি সাহায্য করতে হবে? আমি একজনের ছবি দিব, তুই শুধু আমাকে বলতে হবে ছেলেটা কি কাজ করে। এমনটা কি করে সম্ভব হবে? আমি ওই ছেলেকে মাত্র অফিস থেকে বের হতে দেখলাম। ছবিটা দেখা তো। রফিক ছবিটা বের করে দেখায়। বড় স্যার ছবি দেখে তো চিনতে পারে, তাই রফিককে প্রশ্ন করে, আচ্ছা, আমাকে এটা কথা বল, এর পরিস্থিতি জেনে তুই কি করবি? আরে বল তো দোস্ত। আরে ও আমাদের সিনিয়র অফিসার। কি বলছিস? ঠিকই বলছি, ও এখানে কাজ করে, অনেক ভালো ছেলে, সাথে অনেক বুদ্ধিমান। বন্ধু, ওই ছেলেকে এখানে একটু ডাক। একটু অপেক্ষা কর। 10 মিনিট পর আকাশ আসলে রফিক আকাশকে সব কথা বুঝিয়ে বলে। আকাশ সবটা শোনার পর রফিক সাহেবের সাথে যেতে রাজি হয়ে গেল। আকাশ রাজি হতে বড় স্যার কিছু বলল না, তবে আকাশের সিকিউরিটির জন্য কিছু ফর্মুলা দিয়ে দেয় যা আকাশকে বাঁচাতে সাহায্য করবে। আকাশ বেরিয়ে পড়ে ওই আস্তানার দিকে, কেননা রফিক সাহেব ওদের কল দিয়েছিল আর ওরা একটা জায়গার নাম বলে। তাই রফিক সাহেবের সাথেই আকাশ ওখানে চলে আসে। রফিক সাহেব আকাশকে আস্তে আস্তে সব কথাই বলে। আকাশ ওনার সব কথা মেনে নেয়। 1 ঘন্টা পর আকাশ ওই জায়গায় গিয়ে পৌঁছায়। নুসরাত আকাশকে দেখে চিনতে পারে। এই, তুই এখানে কেন এসেছিস? কি হচ্ছে নুসরাত? ও এসেছে তোকে বাঁচাতে, আর তুই কিনা ওকেই। ও আমাকে বাঁচাতে এসেছে? কেন আব্বু, তুমি কি আর কাউকে নিয়ে আসতে পারলে না? এই ছেলে আমাকে বাঁচানোর পরিবর্তে উল্টো এখানে আরো কবর দিয়ে রেখে যাবে। আকাশ, ওর কথায় তুমি কোনো কান দিও না। ডেভিল, দেখো, তোমার কথা মতো আমি নিয়ে এসেছি, এখন কি করবে তা করো। এখন সে দায়িত্ব তোমার।
যাক, অনেক কম সময়ের মধ্যে পেরেছিস। এখন ওকে এখানে রেখে তুই এখান থেকে বিদায় হওয়া তাড়াতাড়ি। রফিক সাহেব নুসরাতকে নিয়ে বের হওয়ার আগে আকাশকে জড়িয়ে ধরে, কেননা উনি জেনে শুনে একটা ছেলেকে বিপদের মুখে রেখে যাচ্ছেন। নুসরাতকে পেয়ে রফিক সাহেব বাইরে এসে গাড়িতে ওঠে। গাড়ি চালিয়ে উনি চলে আসতে থাকে। এদিকে আকাশ এখনও টেবিলের আস্তানায় আটকে আছে। আকাশ এখন কি করবে ভেবে পাচ্ছে না। জানো না, আকাশ যা যা প্ল্যান করে এসেছে তা এখন কাজে দিলেই হয়। এই, তোর কি মরার কোনো ভয় নেই? মরার ভয় থাকলে এখানে জেনে শুনে আসতাম না। তাও ঠিক বলেছিস, তাহলে মরতে তোর ভয় নেই। যাক, ভালোই তো। এখন তাহলে তোকে নিয়ে যে যে স্বপ্ন পূরণ করার তা তো আমি করবই। কি কি স্বপ্ন? বেশি কিছু না, তুই আমার যে মালগুলো রেড করে নিয়ে গিয়েছিলি ওইগুলো আবার আমাকে ফেরত দিবি। তাই এখন কি করে সম্ভব? আমি তো ওইগুলো জমা করে দিয়েছি। এখন তো ইচ্ছা করলেও আমি তো পারবো না। তুই যতক্ষণ না পর্যন্ত আমার টাকা ফিরিয়ে না দিবি ততক্ষণ পর্যন্ত তুই এখান থেকে যেতে পারবি না। তাই এখন থেকে তোকে যেতে হলে টাকা ফিরিয়ে দিয়ে যেতে হবে। দেখো, এখন আর তা সম্ভব না। কোনো কথা না বলে যা বলছিস সেগুলো তাড়াতাড়ি করলেই হয়, নয়তো তোকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। বলছি তো, কোনো মতেই তা সম্ভব না। এক প্রকারে ডেভিল রেগে গিয়ে আকাশকে আটকে রাখে। অন্যদিকে নুসরাতকে ওর বাবা নিয়ে যেতে থাকে। তখন নুসরাত বলে, বাবা, ওই ছেলেটাকে কেন এনেছো? ওই ছেলের বিনিময়ে ওরা তোকে ছেড়ে দিয়েছে। মানে? ঠিকই শুনেছিস, ওই ছেলের বিনিময়ে ওরা তোকে ছেড়ে দিয়েছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। নুসরাত কোনো কথা না বোঝাতে রফিক সাহেব নুসরাতকে সব কিছু বোঝাতে থাকে। নুসরাত সবটা শুনে প্রায় কেঁদে দেয়। কাঁদছিস কেন? তুমি যে ছেলের নাম্বার দিয়েছো এইটাই ওই ছেলেই ছিল। ওর সাথে আমার আগেও কথা হয়, তাই আমি ওই দিনের জিদের কারণে এমনটা বলেছি। আর আজকেও ছেলে আমাকে বাঁচানোর জন্য এমনটা করছে। কি ভুলটাই না করলি তুই। প্লিজ আব্বু, তুমি আকাশকে বাঁচাও। চিন্তা করিস না, দেখবে ও ঠিকই চলে আসবে। রফিক সাহেব ওনার মেয়েকে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে রাতে আকাশ দেওয়ালের কয়েকটা বোম লাগিয়ে দেয়াল ভেঙে ফেলে। ওইখান দিয়ে আকাশ পালিয়ে চলে আসে, কেননা ওদের সাথে মারামারি করে এখন আকাশের কোনো লাভ হবে না। পরের দিন সকালে ডেভিল জানতে পারে আকাশ দেয়াল ভেঙে পালিয়ে যায়। তাই ডেভিল অনেক রেগে যায় আর ওর কিছু লোকদের অনেক শাস্তি দেয়। এখনই রোজাকে কাজে লাগিয়ে যেতে বলো। যে করেই হোক রোজাকে বলো ওর উপরে নজর রাখতে, ও কী করে আর কোথায় থাকে। ঠিক আছে বস, চিন্তা করবে না, ঠিক হয়ে যাবে। অন্যদিকে আকাশ বাড়িতে চলে আসে। অন্যদিকে নুসরাত সারা রাত ঘুমাতে পারে নাই। পরের দিন সকালে নুসরাত ওর বাবা থেকে আকাশের ঠিকানা নিয়ে নেয়। সকালবেলায় নুসরাত ওই ঠিকানায় গিয়ে দেখে এটা বস্তির মধ্যে চলে এসেছে। তাই নুসরাত আবার ওর বাবাকে কল দেয়। বাবা, তুমি কি আমাকে ভুল কোনো ঠিকানা দিয়েছো? কই না তো, কেন কি হয়েছে? এই ঠিকানা তো একটা বস্তির। হ্যাঁ, ওরা তো বস্তিতেই থাকে। এই ছেলে এত বড় অফিসার হয়ে এই বস্তিতে থাকে কেন? সব পরে জানতে পারবি। এখন ওখানে গিয়ে দেখবি সবচেয়ে আলাদা একটা ঘর দেখতে পাবি, ওই ঘরে ঢুকে যা। আচ্ছা আব্বু। নুসরাত ওই ঘরের দিকে যেতে থাকে। ঘরের সামনে এসে টোকা দিলে কিছুক্ষণ পরে আকাশের মা এসে দরজা খুলে দেয়। তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আমি আসলে আকাশের কাছে এসেছি। ও কি রুমে আছে? হ্যাঁ আছে, রাতে ওর শরীর অনেক দুর্বল ছিল, তাই এখনো ঘুমাচ্ছে। তা আন্টি, আমি কি দেখা করতে পারবো? কিন্তু তুমি কে? কে এসেছে মা? আকাশের কথা শুনে নুসরাত ঘরের ভিতর ঢুকে আকাশকে জড়িয়ে ধরে। আকাশকে জড়িয়ে ধরাতে উনি একটু বেশি অবাক হয়। এদিকে আকাশে বুঝতে পারছে না কি করবে, কেননা নুসরাত ওর ঠিকানা কী করে পেল তাই তো আকাশ বুঝতে পারছে না। আপনি এখানে কেন? আমার শ্বশুর বাড়িতে আমি কি আসতে পারি না নাকি? কার শ্বশুর বাড়ি? কিছু তো বুঝতে পারছি না। এই মেয়ে, কি বলছো এসব? কে তুমি? আমি রফিক সাহেবের একমাত্র মেয়ে। তুমি তাহলে নুসরাত? হ্যাঁ আন্টি, আমি নুসরাত। আকাশের মা নুসরাতকে বুকে জড়িয়ে নেয়, কেননা অনেক ছোটোকালে উনি নুসরাতকে দেখেছে। মা, তুমি ওনাদেরকে চিনো কী করে? আরে, ও তোর ছোটবেলার খেলার সাথে নুসরাত। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আমরা আগে এখানে থাকতাম না, কিন্তু কিছু সমস্যার জন্য আমাদের এখানে থাকতে হচ্ছে। ঠিক বুঝলাম না মা, তাহলে আমরা কোথায় থাকতাম আগে? আন্টি কি বলছেন এইসব? আপনারা তাহলে এখানে থাকেন কেন?
না, আমরা আগে অনেক বড় একটা বাড়িতে থাকতাম। তোর বাবা ছিল সিআইডি অফিসার। তোর বাবা সন্ত্রাসীদের হাতে মারা যায়। এরপর আমি তোকে বাঁচানোর জন্য এখানে চলে আসি। তোর বয়স ছিল তখন 13। আমিও চাইনি ওরা তোর বাবার মতো তোকেও মেরে ফেলুক, সেজন্য তোকে এখানে নিয়ে আসা। তো আপনার ছেলে তো সিআইডিতে চাকরি করে। কি আকাশ, তুইও তোর বাবার মতো? মা, বাবা যা পারেনি তা আমি অবশ্যই শেষ করব। তুমি কোনো চিন্তা করো না মা। বাবাকে যারা মেরেছে আমি তাদের মেরেই ছাড়বো। কিন্তু তুমি আমাকে এতদিন কেন এসব কথা বলোনি? ভয় ছিল আমার, যদি তুই সবটা জেনে এই বস্তিতে আর না থাকতে চাস, সেজন্য আমি তোকে কিছু জানাইনি। চিন্তা করো না মা, যতদিন না পর্যন্ত আমি ওদের শেষ করতে পারবো ততদিন আমি তোমার সাথে এখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। আমিও দরকার হলে আকাশকে বিয়ে করে আপনাদের সাথে এই বস্তিতেই থাকবো। কিন্তু তোমার বাবা কি? আরে বাবাই তো বললো আমাকে, আর এখানে পাঠিয়েছে। ও তাই বলো। তুমি যখন এসেছো তখন আমাদের সাথে দুপুরে খাবার খেয়ে বিকালে না হয় আকাশ তোমাকে গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে আম্মু। দুপুরবেলায় আকাশের মা ওদের জন্য রান্না করে। দুপুরে নুসরাত খেয়ে আকাশের মায়ের সাথে আড্ডা দিচ্ছে। বিকেলে নুসরাতের বাবাও আসে ওখানে। ওনাকে দেখে আকাশও খুশি হয়, আবার নুসরাতও। বাবা তুমি এখানে? বাইরে আমার মেয়ের বিয়ে কোথায় দিব তা তো দেখার জন্য আসতেই হয়। তাছাড়া আকাশ, তুমি হয়তো জানো না, তোমার বাবা মা আর আমরা তিনজন কলেজ জীবনে অনেক ভালো বন্ধু ছিলাম। এরপর তোমার বাবা তোমার মাকে পছন্দ করতে শুরু করে। এরপর আমার আর তোমার বাবার ট্রেনিং শুরু হয়। ট্রেনিং শেষ করেই আমি পুলিশে ঢুকে যাই আর সিআইডিতে। এরপর অনেক বছর আমাদের যোগাযোগ ছিল। হঠাৎ তোমার বাবা একটা ইনভেস্টিগেট করতে গিয়ে মারা যায়। আমি তদন্ত করে জানতে পারি তোমাদেরও মারতে পারে, তাই আমি তোমাদের এই বস্তিতে টেনে রাখি। কি বলছেন কি? আমার লাইফে এত কিছু হয়ে গেছে আর আমি তো জানি না। দেখো, যখন এইসব কিছু হয়েছে তুমি অনেক ছোটো ছিলে, তাই তোমার মনে নেই। আচ্ছা যাক, গিয়ে সব কথা হবে। আমি চাই নুসরাতের আর আকাশের বিয়েটা দিয়ে যেতে। আমিও তাই চাই। কিন্তু মা, আমি বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে বিয়ে করবো কিভাবে? দেখ, তোর জন্য তো তুই এত সুন্দর একটা মেয়েকে কষ্ট দিতে পারিস না, তাই আমি বলি কি তুই ওকে বিয়ে কর। তাছাড়া আমি এখানে একা একা থাকি, সময় কাটানোর জন্য কাউকে কাছে পেলে কত ভালো হতো, তুই বল। ঠিক আছে, তুমি যখন বলছো তখন বিয়ের তারিখ ঠিক করো। হ্যাঁ আব্বু, 3 দিনের ভিতরে ঠিক করো বিয়ে। আসলে বিয়েটা পারিবারিকভাবেই হোক। গতকালকের ঘটনা তো দেখলেনি, তাই আমি সবচেয়ে বেশি আর রিস্ক নিতে চাই না। ঠিক আছে, তাই হবে। তুমি যখন বলছো আমি তাহলে এইরকমভাবেই করব। সন্ধ্যার দিকে নুসরাত ওর বাবাকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে আকাশ অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ যাওয়ার সময় রোজাকে দেখে, তাই রোজার সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়ে। রোজা, তুমি এখানে? এমনি এই দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? এই দিকে যাচ্ছি, চল তাহলে একসাথে যাই দুজনে। হ্যাঁ চল তাহলে। ওরা দুজনে যেতে থাকে। যেতে যেতে আকাশ অনেক কথাই শেয়ার করে, কিন্তু আকাশের বিয়ের ব্যাপারে আকাশ কোনো তথ্য শেয়ার করেনি। অন্যদিকে আকাশ শুধু দেখতে চেয়েছে রোজা নিজে থেকে কোনো কথা জানতে চায় কিনা। কেননা আকাশ রোজাকে কিছুটা সন্দেহ করতে শুরু করে দিয়েছে। কারণ আকাশ যেখানে যায় না কেন রোজা সেখানে কীভাবে চলে আসে তো আকাশ বুঝতে পারছে না। অন্যদিকে আকাশ যেতে থাকে। যাওয়ার আগে রোজা কোনো কথা বলেনি। রোজাকে নামিয়ে দিয়ে আকাশ একটা জায়গায় এসে নামে, সাথে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে রোজা আসলে কী করতে চাইছে। রোজাকে নামিয়ে দেওয়ার পর একটা গাড়ি এসে রোজার সামনে দাঁড়ায়, আর রোজা ওটাতে উঠে চলে আসে। এতে করে আকাশ ছদ্মবেশে রোজাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে আকাশ অনেক কিছু বুঝতে পারে। আসলে রোজা এর সাথে এই জন্য বন্ধুত্ব করে, যাতে করে ওর থেকে সব তথ্য নিতে পারে। আকাশ রোজার সব চালাকি ধরে ফেলে। তার মানে রোজা, তুই আমার সাথে চালাকি করার চেষ্টা করছিস, তাই না? তোকে আমরা কি করব তুই নিজে বুঝতে পারবি না। আকাশ ওখান থেকে অফিসে চলে আসে। অন্যদিকে ডেভিল রোজার সাথে কথা বলে, কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। এদিকে দিন যত যাচ্ছে আকাশ ও নুসরাতের তারিখ দিন দিন এগিয়ে যাচ্ছে। 2 দিন পর আকাশ ও নুসরাতের বিয়ে ঠিক হয়। আকাশ ও নুসরাত পাশাপাশি বসে আছে। কাজেই বিয়ে পড়ানো শেষ হলে আকাশ নুসরাতকে নিয়ে চলে আসে বস্তিতে। বস্তিতে থাকলে ওদের ঘর অন্য সবার থেকে আলাদা। অনেক রকমের জিনিসপত্র তাদের ঘরের ভিতরে আছে। আকাশের রুমটা তেমন একটা সুন্দর করে সাজানো হয়নি।
কারণটা তো আপনারা জানেনই। এদিকে আকাশ রাতে রুমে আসে। এসে নুসরাতের সামনে এসে দাঁড়ালে নুসরাত বিছানার উপর থেকে নেমে সালাম করে। নুসরাতকে নিয়ে আকাশ ওর বিছানার উপর চলে যায়। এরপর কি হচ্ছে না হচ্ছে তা আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। পরের দিন সকালে আকাশ অফিসে যাওয়ার জন্য বের হয়। তারপর নুসরাত বলে, এই তুমি কি এইভাবে যাবে নাকি অফিসে? এখন থেকে এইভাবে বের হই আর অফিসে গিয়ে চেঞ্জ করি। কেন? এখান থেকে যদি এরকমভাবে বের হই তাহলে সবাই তো সন্দেহ করবে। তাছাড়া তোমাকে ঘরের ভিতর থেকে বাইরে যেতে হবে না। ভিতরে গোসল করতে সব কিছু সিস্টেম আছে। আর বাকি রইল টিভি, ওটাও আছে। রান্না শেষ করে আম্মুর সাথে গল্প করবে আর টিভি দেখবে। দেখবে সময় এমনিতেই কেটে যাবে। ঠিক আছে, তাই করো। আর তুমিও কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে। আকাশ বেরিয়ে হয়ে চলে আসে। অন্যদিকে রোজা কয়েকদিন ধরে আকাশকে খুঁজে ও পাচ্ছে না। কিছুক্ষণ পর আকাশ অফিসে গিয়ে ওই ড্রেস চেঞ্জ করে নেয়। ড্রেস চেঞ্জ করে আকাশ বের হয়। কেননা এখন একটা জায়গায় যাবে যেখানে গেলে ডেভিলের খোঁজ পাওয়া যাবে। তাই ওখানে আসা। অনেক খোঁজাখুঁজির পর আকাশ ওই জায়গায় আসে। আকাশকে যখন ওরা আটকে রেখেছিল তখন আকাশ যে দেয়াল ভেঙে ভেতরে ঢুকেছিল ওই দেয়ালটা এখন মিশিয়ে দিয়েছিল। তাই আকাশও দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে সব কিছু চেক করতে থাকে, কিন্তু কোথাও কোনো কিছু পেল না। অনেক খোঁজার পর দুইটা লোককে দেখতে পেল। তাই ওদের সামনে গিয়ে বলে, তোরা ওই দুজন না যে আমাকে এখানে আটকে রেখেছিলি? বিশ্বাস করুন, আমরা দুজন সে রাতে আপনাকে এই রুমে আটকাইনি। বাহ, তোরা তো দেখছি নিজেদের মুখেই সব কিছু স্বীকার করে নিলি। মানে কি স্বীকার করলাম? আমি তো একবারের জন্য বলিনি যে আমাকে রাতে আটকানো হয়েছে। আকাশের কথা শুনে ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। এখন বল, ডেভিল কোথায়? বিশ্বাস করুন, আমি জানি না ডেভিড কোথায়। তুই বলবি না, তাই তো? তাহলে আর তোদের বাঁচিয়ে রেখে লাভ নেই। কথাগুলো বলে ওদের মেরে ফেলে আকাশ। ওদের কাছ থেকে ফোন নিয়ে আকাশ ডেভিলের নাম্বার সংগ্রহ করে। এরপর ওই নাম্বারে কল দেয়। কল দেওয়ার সাথে সাথে ডেভিল বুঝে যায়। বল অফিসার, তুই কি ভেবেছিস আমার লোকের মোবাইল দিয়ে কল দিবি আর আমি জানতে পারবো না? তা কি করে হয় বল? যখন এতটুকু জেনে গিয়েছিস তখন এইটুকু জেনে রাখ, তোর কাছে পৌঁছাতেই আমার বেশি সময় লাগবে না। দেখাই যাক কে কার খোঁজ কর নেয়। এদিকে আকাশ ওখান থেকে চলে আসে বাড়িতে। ওখানে এসে আকাশ চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। রাতের বেলায় আকাশের ফোনে কল আসে, আর এই কলটা দিয়েছিল রোজা। রোজা এত রাতে কল দিয়েছে কেন? এদিকে নুসরাতেরও ঘুম ভেঙে যায়। ও তাকিয়ে দেখে আকাশ মোবাইলের দিকে তাকিয়ে আছে। তাই নুসরাত প্রশ্ন করে, এত রাতে রোজা মেয়েটা কি? রোজা হচ্ছে আমার খেলার ক্র্যাশ। মানে? অনেক রাত হয়েছে, তোমাকে এর মানে আমি সকালে বুঝিয়ে বলবো। এখন তুমি ঘুমাও। তাই বলে কি কথা বলবে না? না, সকালে তোমাকে সব বুঝিয়ে বলবো। কথাটা বলেই নুসরাত আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ফ্রেশ হয়, বেরিয়ে আসে। তখন নুসরাত বসে আছে। তাই আকাশ প্রশ্ন করে, কী ব্যাপার, তুমি বসে আছো কেন? কি করব? আমার যে জামা নেই, তার উপর শাড়িও নেই, এখন পরবো কি তুমি বলো? ঠিক আছে, টেনশনের কিছু নেই। আমি তোমাকে নিয়ে তাহলে এখনই শপিং মলে যাব। আর হ্যাঁ, কেউ যেন আমাদের পরিচয় না জানতে পারে। যদি জানি তাহলে তোমার জন্য তা বিপজ্জনক হতে পারে। আচ্ছা ঠিক আছে। পরের দিন আকাশ নুসরাতকে নিয়ে বের হয়। রাস্তায় যেতে যেতে নুসরাত বলে, এই তুমি তো আমাকে ওই মেয়েটার ব্যাপারে কিছু বললে না? তাহলে শোনো। এরপর আকাশ কিছু নুসরাতকে বলতে থাকে। নুসরাত সব কথা শুনে কী বলবে বুঝতে পারছে না, কিন্তু নুসরাতকে দেখে বোঝা যাচ্ছে ওই অনেক রেগে আছে। কী ব্যাপার, এত রাগার কি হয়েছে? রাগ করবো না তো কি করব? তুমি আমাকে ছেড়ে ওই মেয়েটার সাথে। আরে তেমন কি করলাম, বন্ধ হয়ে একটু। এরপর থেকে ওর কাছে যাওয়া তো দূরের কথা, ওর কাছেও যাবে না। ঠিক আছে, যাব না, কিন্তু এখন তো একটু খুশি থাকবে। ঠিক আছে। ওরা দুজন শপিং মলের সামনে দাঁড়ালেই কোথায় থেকে তখন রোজাও চলে আসে। আর এখানে রোজা আসাতে আকাশের কাছে মোটেও সুবিধা মনে হয়নি। অন্যদিকে নুসরাত ব্যাপারটা বুঝতে পারে, কারণ আকাশ ইশারায় রোজাকে দেখিয়ে দিল। রোজা ওদের সামনে এসে বলে, আরে তুই এখানে? আমারও সেই প্রশ্ন, তুই এখানে কি করছিস? আমি তো এসেছি শপিং করতে, কিন্তু তুই কেন এসেছিস? কেনাকাটা করার জন্য। ভালো তো। তা তোর সাথে এই মেয়েটার নাম কি? কেন বলতো, ওর নাম দিয়ে কি করবি?
আরে বল। ওর নাম হচ্ছে টিনা। টিনার নাম বলাতে নুসরাত একটু চমকে ওঠে। অন্যদিকে নুসরাত বলে, কি? আমি? নুসরাত কিছু বলার আগেই আকাশ থামিয়ে দেয়। কিছু না, তা তুই যেখানে এসেছিস সেখানে যা, আর আমাকে কাজ করতে দে। আচ্ছা, আমিও তোর সাথে আসি। একদম না, তোর যেখানে যাওয়ার যেতে পারিস। তোদের সাথে যাই প্লিজ। রোজা অনেক বলার পরেও আকাশ ওকে সাথে করে আনেনি। আকাশ নুসরাতকে নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ শপিং মল থেকে বের হয়ে দেখে বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে। ওদের দিকে নুসরাত কিছুটা ঘাবড়ে যায়। আকাশ এখন কি হবে? ওরা তো... চিন্তা করো না, কিছুই হবে না। আর হ্যাঁ, ওদের কিন্তু রোজাই কল দিয়ে আনিয়েছে, যা আমি শিওর। তাই তুমি চিন্তা করতে হবে না। তুমি এখানে গিয়ে বসো, আমি ওদের একটু সাহায্য করে আসতেছি। সে যাই করো না কেন, তুমি কিন্তু নিজের খেয়াল অবশ্যই রাখবে। রাখবো। এরপর আকাশ আর জাওয়াদকে ওরা আকাশের উপর হামলা করতে থাকে। অন্যদিকে আকাশও কম না, ওদের এক এক করে মারতে থাকে। আকাশ ওদের যতই মারছে ততই ওদের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। আকাশ ওদের সাথে আর পেরে উঠতে পারবে না মনে হচ্ছে, তাই কল দিয়ে পুলিশ আসতে বলে। 5 মিনিট পর ওখানে পুলিশ চলে আসে। পুলিশ ওদের গ্রেপ্তার করে নিয়ে যায়। ওরা যাওয়ার পর নুসরাত ওখানে আসে। নুসরাত এসেই আকাশকে জড়িয়ে ধরে। আরে টেনশন কেন করছো? আমি তো ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছি, তার জন্য তুমি এতগুলো লোকের সাথে যদি কিছু হয়ে যেত তোমার? আরে তুমি তো আছোই খেয়াল করার জন্য, আর এখন কোনো টেনশন নেই। তাই এখন চুপচাপ চলো, বাসায় যেতে হবে। আর সাথে আশেপাশে দেখতে থাকো কেউ আছে কি না, কারণ রোজা যদি আমাদের ফলো করে তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে যেতে হবে। সন্দেহ করার মতো কাউকে আশেপাশে দেখছি না। তাহলে চুপ করে বসে থাকো। অনেক কিছুর পর ওরা বস্তিতে এসে নেমে আকাশ নুসরাতকে নিয়ে ভিতরে চলে যায়। যাওয়ার আগে নুসরাতকে বলে দেয় আজকের কোনো কথাই যেন না বলে কাউকে। এদিকে ডেভিল বারবার হেরে যাচ্ছে। রোজা, আকাশ তোমাকে সন্দেহ করেনি তো? বস, জানি না, তবে আমার মনে হয় এইভাবে বারবার ওর সামনে যাওয়াতে ও আমাকে সন্দেহ করতে পারে। তাও ঠিক। একটা কাজ করো, যাও তাড়াতাড়ি পারো ওর সাথে মেয়েটিকে ছিল। বস, মেয়েটির পরিচয় অনেক কিছু হতে পারে, যেমন ওর আত্মীয় অথবা পরিচিত, আর না হয় ওর বউ হতে পারে। সত্যিই তো, এই কথাটা তো ভেবে দেখিনি। কিন্তু ও যদি বিয়ে করতো তাহলে তো আমাকে অবশ্যই বলতো। তোমাকে যে সব কিছু জানাতে হবে এমনটা তো ও ভাবেনি। এখন তাহলে উপায় কি? ওই মেয়েটাকে যেহেতু ও সাথে করে নিয়ে এসেছে, তাই ওই মেয়েটা ওর পরিচিত হবে বলে আমার মনে হচ্ছে। এখন কি করতে পারি বস, তা আমাদের বলেন। বেশি কিছু না, ওই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব উঠিয়ে নাও। তাই হবে বস, আমিও মেয়েকে উঠিয়ে আনার ব্যবস্থা করতেছি। এদিকে নুসরাত অনেকদিন হলো ওর বাবাকে দেখতে পায়নি, তাই আকাশকে বলে ওর বাবাকে দেখার জন্য যায়। এদিকে রোজা ফলো করতে করতে নুসরাতকে পেয়ে যায়। তাই রোজা নুসরাতের কাছে যাওয়ার আগেই নুসরাত বাড়ির ভিতরে ঢুকে যায়। পরের দিন কে বা কারা যেন নুসরাতকে উঠিয়ে নিয়ে চলে যায়। যেই নিয়ে যাক না কেন, আকাশ খুব ভালো করে জানে কে নিতে পারে। তাই আকাশ নুসরাতকে খোঁজার জন্য পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দেয়। এতে করে সবাই নুসরাতকে খুঁজতে থাকে। অন্যদিকে আকাশ কম্পিউটারের দিকে তাকিয়ে আছে, আর নুসরাতের বাবা আকাশের দিকে তাকিয়ে বলে, এ কি আকাশ, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে, আর তুমি এখানে নিরিবিলি বসে আছো কি করে? চিন্তা করবেন না, নুসরাত আপনার মেয়ে হলেও ও কিন্তু আমার স্ত্রী হয়। তা জানি, কিন্তু তুমি চুপচাপ বসে আছো কি করে, তাই তো আমি বুঝতে পারছি না। সামনে তাকান, তাহলেই বুঝবেন। রফিক সাহেব তাকিয়ে কিছু জায়গার ম্যাপ দেখতে পায়। উনি ওইটা দেখে বুঝতে পারে। তার মানে আমার মেয়ে নদীর ধারে এই জায়গাতে আছে? ঠিক ধরেছেন, চিন্তা করবেন না, আমি ওখানে পুলিশ পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ওরা যখন কল দিবে তখন আমি যাব, আর ওদের খেলা শেষ করব। যা করার তাড়াতাড়ি করো, কিন্তু আমার মেয়েকে বাঁচাও। কিছুক্ষণ পর রাশেদ কল দেয়। রাশেদের কল পেয়ে আকাশ বেরিয়ে পড়ে। 20 মিনিট পর আকাশ ওখানে গিয়ে পৌঁছায়। এদিকের খবর কি? স্যার, সব কিছু আমরা কন্ট্রোলে নিয়েছি। ওরা কিন্তু জানে না আমরা যে আক্রমণ করতে এসেছি। তাহলে কোনো কথাও বলবে না, আমি ভেতরে যাচ্ছি। এটা তো মাইক্রোফোন, আমি যা বলবো তা আমরা দুজনেই শুনতে পারবো। এখন ভেতরে গিয়ে আমি যখনই অ্যাকশনের কথা বলবো তোমরা ভেতরে ঢুকে ফায়ার করতে থাকবে। ঠিক আছে স্যার, তাই হবে। আকাশ ভেতরে যাওয়াতে ওরা একটু বেশি অবাক হয়। ওরা হয়তো অনেকে বুঝতে পারেনি আকাশ এখানে কী করে এলো।
আকাশ সবটা দেখে ফায়ার করার জন্য নির্দেশ দেয়। এতে করে পুলিশ একের পর এক ভিতরে ঢুকতে থাকে আর লোকজনকে মারতে থাকে। সবাইকে মারা শেষ হলো, এখন শুধুমাত্র বাকি আছে রোজা আর ডেভিল। এই ফাঁকে আকাশ নুসরাতকে উদ্ধার করে নেয়। নুসরাতকে উদ্ধার করে আকাশ ওর সাথেই রাখে। ডেভিল, তুই কি ভেবেছিস তুই একাই চালাক, তাই না? রোজাকে আমার পিছনে লাগিয়ে দিয়ে আমার উপর সবসময় তুই নজর রাখছিস, তাই না? আমি ওই একটা খেলা খেললাম। তার মানে তুই সবই জানতি, কিন্তু কি করে? দেখ, আমি কি করে জানতাম এখন সেটা তোর জন্য গুরুত্বপূর্ণ না। তোর এটা জানা দরকার আমি এখানে কি করে তোর লোকেশন পেলাম। আমি খুব ভালো করে জানি তোর আমাকে সাহায্য করার জন্য নুসরাতকে নিয়ে আসবি। তাই আমি ওই দিন নুসরাতের হাতে এবং কানে যে দোলগুলো দিয়ে খেয়েছিস ওটা কোনো সাধারণ দোল না, ওইগুলো হলো ট্র্যাকার ডিভাইস। আমি তাই ইচ্ছা করে নুসরাতকে বলেছি ওর বাবার সাথে দেখা করার জন্য, যাতে করে আমি তোদের খেলা শেষ করতে পারি। তোরা দুজনেই আমাকে ঠকালি, তোদেরকে তো আমি... এই চুপ! তোর মতো মেয়ে থাকলে কোনো ছেলেই কারোর উপর ভরসা করতে পারবে না, কিন্তু আফসোস তুই তা পারলি না। আমি যখন তোর মতিগতি জানতে পারলাম তখন থেকে আমি তোর উপর নজর রাখতে শুরু করি, কিন্তু এখন আফসোস তোদের দুজনকেই এখন মরতে হবে। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর কখনোই তোর পিছনে লাগবো না। তোকে ছেড়ে দিব আমি? তা কখনোই সম্ভব না, কারণ তোর জন্য আমি রাজপ্রাসাদ ছেড়ে বস্তিতে থাকতে হয়েছে। আমার জন্য মানে? আমি কি করলাম? আমি তো আমার টাকাগুলোর জন্য এমনটা করেছি। সাধারণ চৌধুরী নামে কাউকে কি চিনিস, যাকে তুই ধোঁকা দিয়ে মেরে ফেলেছিস? আমি সেই সাধারণ চৌধুরীর একমাত্র ছেলে যাতে তুই মেরে ফেলেছিস। তোর জন্য বস্তিতে আমাদের পর হতে হয়েছে, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ, আজ আমি সেই সিআইডি অফিসার হয়ে তোকে মেরে আমার বাবার প্রতিশোধ নিব। দেখ আমাকে ছেড়ে দে। তোকে তো ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। আকাশ ডেভিলের রোজাকে মেরে ফেলে। ওদের মেরে আকাশ ওর মায়ের কাছে আসে বস্তিতে, সাথে নুসরাতও আসে। মা, আজকে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি, তাও এই বস্তির থেকে সিআইডি অফিসার হয়ে, আর আজকে আমার বস্তিতে থাকাটা সার্থক হয়েছে। এভাবে শেষ হলো একজন সিআইডি অফিসারের বস্তিতে থাকার কাহিনী। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও রোমান্টিক এবং পাওয়ারফুল গল্প পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।